সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব 2025 সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু অঙ্ক নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। এখান থেকে আপনাদের যে সামনে পরীক্ষাগুলো রয়েছে, বিভিন্ন এমসিকিউ টাইপের পরীক্ষা বা লিখিত পরীক্ষা, সেখানে আপনারা অনেক বেশি প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন হুবহু, যেহেতু রিসেন্ট টাইমের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেই আমি এগুলো সিলেক্ট করেছি। তো আমি একটু দেখাচ্ছি, দেখেন কোন কোন প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছি আমি, সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদ। দেখেন এটা কিন্তু 21/6/2025 অনুষ্ঠিত হয়েছে এবং প্রত্যেকটা পরীক্ষা মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস, এরপর সিভিল সার্জনের কার্যালয় 20/6/2025 এবং প্রত্যেকটা পরীক্ষাই কিন্তু 2025-এ অনুষ্ঠিত হওয়া পরীক্ষা, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি এখানে মোট 41টা প্রশ্ন নিয়েছি। 41টা প্রশ্ন থেকে অঙ্কগুলো আমি বাছাই করার চেষ্টা করেছি, যেগুলো বারবার রিপিট হচ্ছে। আমি একটু পরের পেজে চলে যাচ্ছি। সর্বশেষ দেখেন এখানে বাংলাদেশ নৌবাহিনীর অফিসার, মানে বাংলাদেশ নৌবাহিনী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, নার্স, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। তো এই যে প্রশ্নগুলো রয়েছে, বাংলাদেশ নৌবাহিনী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা সহকারী পরিচালক, তো এগুলো হচ্ছে ইংরেজি টাইপের প্রশ্ন আছে। তো ইংরেজিগুলো আমরা হয়তো করব না, আমরা বাংলা ভার্সনের অঙ্কগুলোই করার চেষ্টা করব। ঠিক আছে, নিশ্চয়ই ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা। তো দেখেন কি বলা হচ্ছে 1 নম্বর অঙ্কটাতে, 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত। আমি নিঃসন্দেহে বলতে পারি এই অঙ্কটা কমপক্ষে হলেও 10 বার আমি আপনাদেরকে করে দিয়েছি এবং বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছিল। সম্ভবত বিসিএস পরীক্ষাতেও এরকম একটা অঙ্ক এসেছিল। হুবহু এটা কিনা আমি বলতে পারবো না, তবে এই রকমই কিন্তু সেই অঙ্কটা ছিল। তো যেহেতু বলা হচ্ছে সংখ্যা হচ্ছে 0, 1, 2 এবং 3, এই 4টা অঙ্ক এখানে রয়েছে। এই যে 4টা অঙ্ক রয়েছে, এই 4টা অঙ্ক দ্বারা হচ্ছে আমাদের বৃহত্তম একটা সংখ্যা তৈরি করতে হবে। তো এই 4টা অঙ্ক দ্বারা বৃহত্তম সংখ্যা আমরা 3210 তৈরি করতে পারি। আচ্ছা বলেন তো দেখি, আপনারা আরো বড় কোনো সংখ্যা তৈরি করতে পারবেন কিনা? অবশ্যই পারা যাবে না, কেননা 3210ই হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। এবার আসেন সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। আপনারা হয়তো ভাবছেন 0, 1, 2, 3 অর্থাৎ 123 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, কিন্তু না, এই সংখ্যাটা কিন্তু আমাদের 3 অঙ্কের। এটা কিন্তু 4 অঙ্কের সার্থক একটা সংখ্যা হয়নি। যদিও কোনো একটা সংখ্যার সামনে আমরা 0 দিতেই পারি, কিন্তু একাধিক 0ও তো দিতে পারি। তখন এটাকে তো আর আমরা 1, 2, 3, 4, 5, 6, 7 অঙ্কের সংখ্যা বলবো না। কেন বলবো না? কেননা মানে সামনের 0গুলো কিন্তু ভ্যালুলেস বা মূল্যহীন, এই জন্য আমরা বলবো না এটাকে। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, 4 অঙ্কের সার্থক সংখ্যা তৈরি করতে হবে এই 4টা অঙ্ক দ্বারা। ঠিক আছে, 4 অঙ্কের সার্থক একটা সংখ্যা তৈরি করার জন্য আমরা 1, 0, 2, 3 এছাড়া আর কোনো ছোট সংখ্যা কিন্তু আমরা বানাতে পারবো না। খেয়াল করে দেখেন, 1, 0, 2, 3 ছাড়া এর চেয়ে ছোট সংখ্যা আমরা বানাতে পারি না। তাহলে 1, 0, 2, 3 কি বলেছে? বিয়োগফল কত? তাহলে এই দুটো আমরা এখন বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে উপরে 10, তার নিচে 7, তার নিচে 3, তাহলে থাকবে 7, 2 এর একে 3, 3 আছে 11 মিলাতে কত বলেন তো দেখি? 8, হাতে কত? 1, 1 আছে 2 মিলাতে কত? 1, আর 3 আছে নিচে 1, তাহলে 2, তাহলে 2187 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন আমার মনে পড়ে যে অ্যান্সারটাও কিন্তু এটাই ছিল, তার মানে হুবহু এই অঙ্কটা কিন্তু চাকরির পরীক্ষায় এসেছিল। তাহলে নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের অঙ্কগুলো সলিউশন করতে হবে। তো আমি মানে হচ্ছে আজকের আলোচনাটা যেহেতু অনেক বড় আলোচনা করব, সেক্ষেত্রে আপনাদের মনোযোগ খুব ভালো করে আশা করছি। পাশাপাশি আপনারা আমার কথাগুলো শুনবেন, দেখবেন এবং আপনাদের নিজেদের কাছে খাতা কলম রাখবেন, যেন আপনারা টুকে রাখতে পারেন আমি কিভাবে জিনিসগুলো করাচ্ছি। তো হচ্ছে এখান থেকে যেন আপনারা সর্বোচ্চ হচ্ছে উপযোগ পেতে পারেন, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এবার আসেন আমরা 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। তো 2 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, 1.16 এর সাধারণ ভগ্নাংশ কোনটি? মনে রাখবেন সাধারণ ভগ্নাংশ মানে হচ্ছে এই যে এই অনুপাতে ভগ্নাংশগুলোকে প্রকাশ করা, এটাকে বলা হয় সাধারণ ভগ্নাংশ। তো 1.16 আমরা করব কি, দশমিকটা তুলে দিব, তুলে দিয়ে একটা দশমিকের জন্য 1 লিখবো আর 2 ঘরের জন্য আমরা 2টা শূন্য দেব। তাহলে নিশ্চয়ই এখন বোঝা যাচ্ছে উপরে 116 আর তার নিচে 100। এবার যদি আমি 4 দ্বারা কাটি, দেখেন 4, 25, 100। ওকে, তাহলে থাকলো 4, তাহলে 4 দুগুণ 8, 9, 10, 11, 3, 36, তাহলে 4 নং 36, তার মানে উপরে 29, তার নিচে 25। আপনি চাইলে 2 দ্বারাও কাটতে পারেন, কিন্তু যেহেতু 4 দ্বারা দুটোকে কাটা যাচ্ছে সেক্ষেত্রে এই জন্য আমি 4 দিয়ে কেটেছি। তাহলে 25 দ্বারা 29কে ভাগ করলে 25 একে 25, থাকলো 4,
এই 25 নিচে চলে আসলো আর এই 4 উপরে চলে গেল। নিঃসন্দেহে আপনারা মিশ্র ভগ্নাংশের ক্যালকুলেশন বোঝেন যে যেভাবে উত্তরগুলো আছে সেভাবেই কিন্তু আমাদের এটাকে সাজাতে হয়েছে। অথবা যদি অ্যান্সারে 29/25 থাকতো তাহলে কিন্তু এটাই আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দাগাতাম। যেহেতু মিশ্র আকারে রয়েছে তো এই জন্য আমরা এই আদলে অ্যান্সারটাকে বের করেছি। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন, মানে না বোঝার কিন্তু কিছু এখানে নেই। তো এরপর যে একটু বলি, যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন যেন আপনার মতো আপনার যেমন প্রয়োজন অন্যান্যদের কাছেও যেন এই ভিডিওটা চলে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। তো দেখেন এবার আমরা পরেরটাতে যাচ্ছি। তো এই যে অঙ্কটা 3 নম্বর অঙ্কটা আমি কিন্তু একাধিকবার এই অঙ্কটা করে দিয়েছি। তো অনেকের উত্তর সহ মুখস্থ যে 8 কেজি হচ্ছে এই অঙ্কটার উত্তর, এবং বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, প্রত্যেকটা চাকরির পরীক্ষায় এই অঙ্কটা কিন্তু আসতে দেখা গিয়েছে। তো খাদ্য অধিদপ্তরে এই অঙ্কটা এসেছিল। তো এবার তাহলে আমরা অঙ্কটা সলিউশন করব। এখানে তাহলে আমরা কি করতে পারি বলেন তো দেখি। যেহেতু বলা হচ্ছে একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি এবং অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন 20 কেজি, পাত্রটির ওজন কত? তাহলে কি বের করতে বলেছে? পাত্রের ওজন। তাহলে আমরা পাত্র হচ্ছে আর কি রয়েছে বলেন তো, একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি, তাহলে তেল রয়েছে, তাহলে পাত্র প্লাস তেল এই দুটো মিলে বলেন তো কত কেজি? 32 কেজি আমরা বলতে পারি। তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে তেলপূর্ণ পাত্র মানে পুরো পাত্রটা আছে আর পুরোটা তেল ভর্তি আছে, এই দুটো মিলে 32 কেজি। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে দিয়ে দিলাম। এবার দেখেন বলা হচ্ছে কি অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন 20 কেজি। তাহলে অর্ধেক তেল মানে কি? তেল আছে হাফ, তাহলে আমরা বললাম যে হাফ তেল, নিঃসন্দেহে বলা যায় যে হাফ তেল, তাই না? একটু মুছে দিই এই জায়গায়, একটু ভালো করে লিখি। তাহলে আমরা বলতে পারি আমরা কি বলতে পারি যে হাফ তেল প্লাস পাত্র তো পুরোটাই থাকবে, তাই না? কেননা পাত্র তো আর হাফ করা যাবে না, মানে হাফ তেল থাকলেও পাত্র ফুল, তাহলে ইকুয়াল কত কেজি? 20 কেজি। তাহলে দিয়ে দিলাম 20 কেজি। এখন আমরা করব কি, আমরা কাটাকাটি করব, মাইনাস করলে এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানেও মাইনাস, তাহলে পাত্র পাত্র ক্রস। তাহলে আমরা করতে পারি কি তেল আর মাইনাস হাফ তেল, এই যে দেখেন প্লাসটা মাইনাস হয়ে গেল, এখন এই মাইনাসটা এখানে কল্পনা করতে হবে। তাহলে বলেন তো তেল থেকে হাফ তেল বাদ দিলে আবার আমাদের হাফ তেল থাকে কিনা? অবশ্যই যারা বোঝেন তারা একটু ভালো করে খেয়াল করেন এই বিষয়টা, আর যারা বোঝেন না তারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে ওই কিভাবে তেল থেকে হাফ তেল বাদ দিলে হাফ তেল আসলো, এটা আমাকে একটু বুঝাই দেন, তখন আমি নেক্সট ভিডিওতে আপলোড করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে ইকুয়াল দিলাম, তাহলে 32 থেকে 20 গেলে কত থাকে? 12। তাহলে বলেন তো তেল ইকুয়াল কত হবে? উপরে 12 তার নিচে হাফ, তাহলে হাফ যদি হয় নিচে তাহলে তো গুণ হয়ে যাবে, তাই না? তাহলে 12 গুণন 2, তাহলে সুতরাং তেল ইকুয়াল কতটুকু? তেল ইকুয়াল হচ্ছে 24 কেজি, এটা আমরা বলতে পারি। খেয়াল করে দেখেন এই হাফ এইদিকে আসলে কিন্তু দুইটা উপরে চলে যায় আর একটা নিচে চলে আসে, এই জন্য কিন্তু 12 দুগুণ 24 আমি লিখেছি। তাহলে আমরা কি বলতে পারি? শুধু তেল হচ্ছে 24 কেজি রয়েছে। তাহলে আমরা এই যে ইকুয়েশনটা বিল্ড আপ করেছি, পাত্র প্লাস তেল হচ্ছে ইকুয়াল কত? 32 কেজি। তাহলে শুধু তেল যদি 24 হয় তাহলে বলেন তো পাত্রের ওজন কত? তাহলে পাত্র প্লাস 24 ইকুয়াল টু 32। তাহলে সুতরাং পাত্র ইকুয়াল কত হবে? 32 থেকে 24 গেলে কত থাকে? নিঃসন্দেহে 8 থাকে, তার মানে 8 কেজি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কিভাবে আমরা অঙ্কটা সলিউশন করলাম। তো এইভাবেই কিন্তু আপনাকে পরীক্ষার হলে খুব দ্রুত ক্যালকুলেশনটা করে অঙ্কটা সলিউশন করতে হবে। এবার আসেন পরেরটাতে যাচ্ছি। আমরা সব অঙ্ক করে দিব না, সিরিয়ালি হয়তো আমি বেশ কয়েকটা করে দিয়ে যেগুলো মনে হবে যে আমার করে দেওয়া উচিত সেই অঙ্কগুলোই আমি করে দেব। তো দেখেন, যেহেতু পরীক্ষাটা ছিল সহকারী পরিচালক, আমি আগেই বলেছি সহজ, কঠিন, মিডিয়াম সব ধাঁচের অঙ্কই আসবে। এই অঙ্কটাকে আমি একটু হার্ড বলবো। অঙ্কটা দেখে মনে হচ্ছে অনেক ইজি, কিন্তু আসলে অঙ্কটা এতটা ইজি নয়। আপনাদেরকে এই অঙ্কটা করার সময় কাল্পনিক সংখ্যা বা ইমেজিনারি নাম্বারের একটু ক্যালকুলেশন জানতে হবে। মনে রাখেন যে কখনো আমরা যদি রুটের ভিতরে মাইনাস চিহ্ন দেখি, মানে রুট -1, এটা যদি হয় তার মান কিন্তু 1, আমাদের এটা তার মান 1 নয়। আমি আরেকবার লিখছি, ইমেজিনারি নাম্বারকে আই দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখবেন আই ইকুয়াল টু √(-1), এটা একটু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু আমাদের মানে সূত্রের মতো, যে আমরা সূত্র হিসেবেও মনে রাখতে পারি যে আই ইকুয়াল √(-1). তাহলে বলেন তো দেখি আই স্কোয়ার ইকুয়াল টু কি? √(-1) এর উপর হোল স্কোয়ার, তার মানে উভয় দিকে বর্গ করলাম, তাহলে আই স্কোয়ার মানে স্কোয়ার রুট কাটা গেল, থাকলো -1। তো মনে রাখতে হবে আই স্কোয়ার মানে -1 আর আই মানে √(-1). এটা কিন্তু সূত্রের মতো আপনাদের মনে রাখতে হবে। আপনারা যারা বিজনেস ম্যাথামেটিক্স করেছেন অনার্স লাইফে,
কিংবা ইকোনমিক্সে হচ্ছে গাণিতিক অর্থনীতি পড়েছেন কিংবা গণিতে যারা পড়াশোনা করেছেন তারা কিন্তু এই বিষয়টা ভালোভাবে বুঝেন। বিশেষত সায়েন্স ব্যাকগ্রাউন্ডে সবাই বুঝতে পারবেন বিষয়টা, আর আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছে তাদের একটু বুঝতে প্রবলেম হতে পারে। ওকে, তো খেয়াল করে দেখেন বিষয়টা কি। এখানে রয়েছে √8 মানে স্কোয়ার রুট -8 ইন্টু আবার স্কোয়ার রুট -2, এটা বর্গমূল চিহ্ন। তাহলে আমি এক কাজ করতে পারি, এই যে এইরকম জিনিসটা রয়েছে আমি করতে পারি কি, এটাকে -1 ইন্টু 8 এভাবে নিয়ে নেব ক্যালকুলেশন করে। কেন দেখেন, -1 দ্বারা 8কে গুণ করলে -8 হবে, ইন্টু এটাকে একইভাবে করব -1 ইন্টু 2 এভাবে ক্যালকুলেশন করব। আমরা এই আদলে বানাই নিলাম ভিতরে। তাহলে বলেন তো দেখি √1 ইন্টু √8 ইন্টু √1 ইন্টু √2 আমরা লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। এই লাইনটাকে এভাবে মানে ইন্টু আকারে যেহেতু আছে, আমরা যদি বলি xy √xy তাহলে আমরা কিন্তু √x ইন্টু √y লিখতে পারি। এই আদলে কিন্তু আমরা এটাকে লিখে ফেললাম। এবার আসেন √1 মানে কি, এই যে i, তাহলে এটা লিখবো i, আর √8 ইন্টু এটা মানে হচ্ছে i, তাহলে i √2। তাহলে বলেন তো i গুণ করলে i স্কোয়ার, আর √8 আর √2 গুণ করলে √16 হবে কিনা? অবশ্যই। তাহলে i স্কোয়ার মানে কি, i স্কোয়ার মানে -1, দেখেন -1, আর √16 মানে কত, 4। তাহলে 4 দ্বারা -1কে গুণ করলে -4 হবে। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কিভাবে আমাদের গ নম্বর -4 অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। তো দেখেন, আপনি সহজ যদি লাগে আপনার কাছে সহজই বলতে পারেন, কিন্তু আদতে অঙ্কটা কিন্তু সবার জন্য সহজ নয়। আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা আছেন, যাদের বিজনেস ম্যাথামেটিক্স ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা কঠিন লাগতে পারে, বা হচ্ছে গাণিতিক অর্থনীতি বা গণিত এই ধরনের অঙ্ক আপনারা যারা করেননি অনার্স লাইফে বা ইন্টার লাইফে, তাদের ক্ষেত্রে কিন্তু আসলেই অঙ্কটা কঠিন রয়েছে। এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। তো কি বলা হচ্ছে 5 নম্বর প্রশ্নটাতে? বলা হচ্ছে নিচের কোনটি 0.45 এর সমান? নিচের কোনটি 0.45 এর সমান? মনে রাখেন, এটা হলো দেখেন আমরা 45%, যেহেতু অ্যান্সারটা দেওয়া আছে, তাহলে 45% মানে বলেন তো কি, উপরে 45 তার নিচে 100। ওকে, তো আপনারা যদি ভাগ করেন 100 দ্বারা 45কে, তাহলে বলেন তো দেখি আমাদের ভাগ যায় কিনা? অবশ্যই ভাগ যায় না। কেন ভাগ যায় না? দশমিক দিয়ে আমরা 0 নিলাম, কারণ এটা 45 আর এটা 100। তাহলে আমরা বলতে পারি 4 100-এ 400 হয়ে গেল, থাকলো কত, 50। দশমিকের এই যে দশমিকের জন্য একটা 0 নিলাম, তাহলে 5 দ্বারা 100কে গুণ করলে 500 হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি 0.45 মানে 0.45 হচ্ছে আমাদের হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো দেখেন, এটা ছিল প্রশ্ন আর এটা ছিল উত্তর। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে 45% মানে 0.45। তো আমি যদি বলি যে 12% মানে কত, 12% মানে কিন্তু 0.12 মানে 0.12। আমি যদি বলি 25% মানে কত, 25% মানে কিন্তু 0.25। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন। আবার যদি আমি বলি 75% মানে কত, 0.75। কিন্তু যদি সংখ্যাটা 2 ঘরের চেয়ে কমে আসে, অর্থাৎ আমি যদি বলি 9% মানে কত, তাহলে কিন্তু 0.9 হবে না, তখন কিন্তু হবে 0.09। মনে রাখতে হবে বিষয়টা। এটা কিন্তু 10-এর নিচে চলে আসলে সামনে একটা 0 দিতে হয়। আপনি যদি খেয়াল করেন, উপরে 9 তার নিচে 100, যেহেতু 9% মানে এটা, তাহলে আমরা 9 লিখলাম এখানে, দশমিক দিয়ে একটা 0 নিলাম, ভাগ যায় না, একটা 0 নিয়ে আর একটা 0 নিলাম, এইবার ভাগ যায়, এইবার আমরা ভাগ করতে পারি। তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কেন আমরা সিঙ্গেল ডিজিট হলে সামনে একটা 0 নেই, মানে দশমিকের ডান দিকে একটা 0 নিতে হয়। তো এই হচ্ছে এই অঙ্কটার সলিউশন। তো আসেন আরও বেশ কিছু অঙ্ক আমরা দেখি। আচ্ছা বলেন তো 6 নম্বর অঙ্কটা আপনারা পারবেন কিনা? আয়করের হার 20% থেকে 25% বৃদ্ধি পায়। এক ব্যক্তির মোট আয় এত টাকা হলে তার আয়কর কত বাড়ে? তাহলে 20% থেকে আয়করটা কত পার্সেন্ট? 25% বৃদ্ধি পেয়েছে। এক ব্যক্তির মোট আয় 40,000 টাকা হলে তার আয়কর কত বাড়ে? তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে 5% বেড়েছে। তাহলে 5% বেড়েছে মানে কি, এই 40,000-এর ওই 5%-র মান কত সেটা বের করতে বলা হচ্ছে। খুবই সহজ অঙ্ক। তাহলে আপনি 40,000 লিখবেন, গুণন 5% লিখবেন। তাহলে 5% মানে কত? আমরা লিখব 40,000 গুণন হচ্ছে উপরে 5 তার নিচে হচ্ছে 100, 0 দুইটা আমরা কেটে দিলাম, 4 5 20, 2 0 দিয়ে দিলাম, তাহলে 2000 টাকা। এই হচ্ছে সহজ অঙ্ক। তো সহজ অঙ্কগুলো আমি স্কিপ করছি। তো পরেরটাও দেখি, আমি একটু পরে দেখি কি বলা হচ্ছে। হাসান সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন? আসলে এটা অঙ্ক সহজ অঙ্ক, দেখতে মনে হচ্ছে কঠিন। হ্যাঁ, আমরা পরেরটাতে চলে যাচ্ছি। অনুপাত কি? অনুপাত একটা ভগ্নাংশ, নিঃসন্দেহে আপনারা জানেন। এর পরের অঙ্কটা কি? একটি ত্রিভুজের 3 কোণের অনুপাত 2:3:4 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত? এটাও সহজ অঙ্ক। তো আপনারা হয়তো ভাবছেন যে বড় অঙ্ক আমি স্কিপ করে গেলাম,
হয়তো হচ্ছে আমি করতে পারি না। ওকে, এটা ভাবতে পারেন অনেকেই, আমি বলছি তাই। তো এখন দেখেন আসলেই অঙ্কটা সহজ। আপনারা যদি জাস্ট হচ্ছে আই ইকুয়াল টু পিআরএন যে সূত্র আছে সেটা যদি প্রয়োগ করেন, আচ্ছা বলেন তো দেখি এই এখানে কোথাও কি লেখা রয়েছে যে চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক? কোথাও লেখা নেই। যদি চক্রবৃদ্ধি মুনাফা লেখা না থাকে তাহলে অবশ্যই বুঝবেন যে এটা সরল মুনাফা বা সরল সুদের একটা অঙ্ক। তাহলে সরল সুদের সূত্র কি? আই ইকুয়াল টু পিআরএন। আমি অনেকবার বলেছি আই মানে হচ্ছে সুদ বা মুনাফা, আই মানে, ঠিক আছে, আর পি মানে হচ্ছে আসল বা হচ্ছে মূলধন, আর আর মানে হচ্ছে সুদের হার বা মুনাফার হার, সুদের হার বা আমরা বলতে পারি মুনাফার হার, আর এন মানে হচ্ছে বছর বা সময়। আমি একটু তাড়াতাড়ি লিখছি, এই জন্য লেখাগুলো খারাপ হচ্ছে, একটু বুঝে নেবেন। তো সুদের হার যেখানে পার্সেন্টেজ থাকে, যদি আমি বলি সুদের হার 5%, তার মানে 5/100, এটা একটু মাথায় রাখতে হবে। মানে যেখানে আর এর মান বসবে সেখানে তার নিচে 100 বসবে। তো এই যে আমি অঙ্কটা পড়লাম যে ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন, তাহলে পি এর মান মানে এটা আসল। ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না, তাহলে এন এর মান হচ্ছে 6 বছর। বার্ষিক মুনাফা 10%, তাহলে মুনাফার হার বা সুদের হার, তার মানে আর এর মান হচ্ছে 10%। তাহলে তিনি কত মুনাফা পাবেন ওই 6 বছর পর? তার মানে মুনাফা মানে আই এর মান বের করতে বলা হচ্ছে। তাহলে আই ইকুয়াল টু হোয়াট? দেখেন কত সহজ। তাহলে পি এর মান 5,000 বসিয়ে দিলাম, আর এর মান কত? 10%, তার মানে উপরে 10, তার নিচে 100, আমি তো বলেছি, ইন্টু এন এর মান হচ্ছে 6। তাহলে 2 শূন্য 2 শূন্য ক্রস করে দিলাম, তাহলে 50 গুণন 10 গুণন 6, তাহলে কত হবে? 50 আর 10 গুণ করলে 500 গুণন 6, তাহলে 5 6 30, তার মানে 3,000 টাকা। তাহলে সুদ পাবেন বা মুনাফা পাবেন কত টাকা? অবশ্যই 3,000 টাকা। তাহলে দেখেন ইজি অঙ্ক, কিন্তু আমি বলেছি ইজি, আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি ভাববেন না যে কঠিন। একটা অঙ্ক পাওয়ার পরে যদি আপনি মনে করেন যে অঙ্কটা খুবই কঠিন, আমি হয়তো পারবো না, তাহলে কিন্তু আপনার মাথা সেভাবেই আপনাকে মানে হচ্ছে ব্রেনে আপনার সিগন্যালটা সেভাবেই যাবে, আপনি কিন্তু আসলেই করতে পারবেন না। যত কঠিন অঙ্কই হোক না কেন আপনি বলবেন যে না আমি এটা পারবো, আমাকে পারতে হবে। ওকে, এভাবে ব্রেনকে আপনি সিগন্যালটা দিবেন। এবং অঙ্ক প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে অঙ্ক আপনার আটকাবে না। এই জন্য আমি বলি 1000-এর কাছাকাছি যদি আপনি অঙ্ক প্র্যাকটিস করতে পারেন, তো 1000-এর কাছাকাছি অঙ্ক প্র্যাকটিস করলে আপনি কোনো চাকরির পরীক্ষায় যদি 20টা অঙ্ক আসে, বিলিভ ইট অর নট, আপনি 14-15টা অঙ্ক হুবহু কমন পেয়ে যাবেন। আপনি একবার করেই দেখেন, আমার কথা যদি বিশ্বাস না করেন। আমি যেহেতু 15-16 বছর ধরে অঙ্কগুলো করাচ্ছি আপনাদের পেইড ব্যাচে, অনলাইনে অফলাইনে করাচ্ছি, তো সেক্ষেত্রে আমার একটা কিন্তু হ্যাবিট হয়ে গিয়েছে যে কোন ধরনের অঙ্কগুলো গুরুত্বপূর্ণ আমি কিন্তু বুঝতে পারি। তো আমি চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ শিট তৈরি করেছি। আমার কাছে যারা আপনারা অনলাইনে পড়তে চান তারা অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। রিটেন প্লাস এমসিকিউ, অর্থাৎ রিটেন এবং শর্টকাট দুটো আমি একসাথে শেখাচ্ছি একটা ব্যাচে। কোর্স ফি নিচ্ছি মাত্র 1020 টাকা, 4 মাস মেয়াদী একটা কোর্স। এখানে আপনারা পিডিএফ শিট পাবেন, অনলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে, পাশাপাশি একদিন পর ক্লাস পাবেন। ক্লাসগুলো রেকর্ড থাকবে লাইভ ক্লাস হওয়ার পরে, এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু লাইভ ক্লাস হবে। 50টা তো কমপক্ষে, এবং 60 মানে 60 প্লাস মাইনাস ক্লাস হতে পারে সেখানে। হ্যাঁ, যেহেতু 120 দিনের একটা কোর্স, কখনো যদি 2-1টা ক্লাস যদি মিস হয় সেক্ষেত্রে আমি সপ্তাহে 4টা ক্লাস নেওয়ারও অনেক সময় ব্যবস্থা রাখি। তো ক্লাসগুলো হয় রাত ধরেন 8টা থেকে 11টা, এই রেঞ্জের মধ্যেই। আপনারা যারা জয়েন করতে চান অবশ্যই এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা টেক্সট করে জানাবেন। যারা হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারছেন না বা পারবেন না তারা নর্মাল কলও আমাকে করতে পারেন। তো চেষ্টা করবেন যে হোয়াটসঅ্যাপে টেক্সট করার জন্য, কেননা আমি একটা অফিসে চাকরি করি, সেখানে বেশ কিছুটা সময় আমাকে দিতে হয়, এই জন্য অনেক সময় আমি কল রিসিভ করতে পারি না। তো ফাঁকে ফাঁকে হোয়াটসঅ্যাপের মেসেজগুলো চেক করে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমি বলে দিলাম। আচ্ছা, আর অফলাইনে আমি পড়াই হচ্ছে মনোহরদী সরকারি কলেজ সংলগ্ন, পাশাপাশি নরসিংদী সরকারি কলেজ সংলগ্ন। যারা এই দুই রেঞ্জের মধ্যে আছেন তারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আসেন এবার আমরা পরের অঙ্কটা দেখি। তো পরেরটা তো আমি বললাম অনুপাত মানে কি। অনুপাত মানে, আচ্ছা বলেন তো দেখি, আমি যদি বলি 5:6, বলেন তো দেখি এটাকে আমি 5/6 লিখতে পারি কিনা? অবশ্যই। আমি যদি বলি x/y, আমি এটাকে কিন্তু x/y বলতে পারি। অনুপাত মানেই হচ্ছে একটা ভগ্নাংশ। এটা কিন্তু 2টা ভগ্নাংশ না, 3টা ভগ্নাংশ না, একাধিক ভগ্নাংশ না। অনুপাত মানে কয়টা ভগ্নাংশ? একটা ভগ্নাংশ। এটা মাথায় রাখতে হবে। অনুপাত মানেই হচ্ছে একটা ভগ্নাংশ। ওকে, এবার আসেন 9 নম্বর অঙ্ক। আমি একটু দ্রুত করার চেষ্টা করছি এখন, কেননা সময় না হলে কুলাতে পারবো না, যেহেতু অনেকগুলো অঙ্ক করব। একটি ত্রিভুজের 3 কোণের অনুপাত 2:3:4 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত? আমার মনে হয় এই অঙ্কটাও করতে পারবেন। তো আমি একটু করে দিচ্ছি। দেখেন, আপনারা জানেন যে একটা ত্রিভুজ যদি আমি অঙ্কন করি, তো ধরেন এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ।
ওকে, এই হচ্ছে একটা ত্রিভুজ। ধরেন এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, এটা হলো কোণ। তো বলেন তো দেখি এই ত্রিভুজটার হচ্ছে কোণগুলোর সমষ্টি কত? আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে যেহেতু বলা হচ্ছে 3টি কোণের অনুপাত এত, তাহলে আমরা ধরে নিব যে ধরি প্রথম কোণটা 2x, পরেরটা হচ্ছে 3x, তারপরেরটা হচ্ছে 4x। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে 2x প্লাস 3x প্লাস 4x ইকুয়াল কত? 180 ডিগ্রি। যেহেতু কোণ বের করতে বলেছে, বৃহত্তম কোণ, এই জন্য আমরা কোণ নিয়েছি। তাহলে বা 4 3 7 2 9, তার মানে 9x ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে বা x ইকুয়াল টু কি হবে? 180কে 9 দ্বারা ভাগ, তাহলে 20 ডিগ্রি। 9 দুগুণ 18 যেহেতু, তাহলে x এর মান 20। তাহলে কি বলেছে? বৃহত্তম কোণের পরিমাণ। তাহলে সবচেয়ে বড় কোণ কোনটা? 4x। তাহলে 4 ইন্টু 20 ডিগ্রি, তাহলে 4 20 80 ডিগ্রি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন অ্যান্সারটা। তো অঙ্ক কিন্তু এভাবেই পরীক্ষার হলে আপনাকে করতে হবে, খুব ফাস্ট ক্যালকুলেশন করতে হবে। এবার আসেন পরেরটাতে যাচ্ছি। ক ও খ এর বেতন অনুপাত 7:5। ক খ অপেক্ষা 400 টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত? এটাও কিন্তু রিপিট, মানে এখন পর্যন্ত একটা অঙ্ক পেয়েছি যেটা আমার রিপিট মনে হয়নি 10টা অঙ্কের মধ্যে, বাদবাকি সবগুলোই কিন্তু রিপিট। এটাও কিন্তু হুবহু রিপিট। দেখেন, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতি শতকরা হার কত? তো আমি 10 নম্বরটাকে করে দিচ্ছি। আর হয়তো বেশি অঙ্ক করাবো না, এখান থেকে অন্য একটা প্রশ্নে চলে যাব। আমরা প্রশ্নগুলো অ্যানালাইসিস করছি। তো দেখেন, ক ও খ এর বেতন অনুপাত 7:5। তাহলে ক খ অপেক্ষা 400 টাকা বেশি পেয়েছে, তার মানে কার বেতন বেশি? ক এর বেতন বেশি। তাহলে ধরলাম আমরা ক পেয়েছে 7x এবং খ পেয়েছে 5x, এই টাকাটা ধরলাম আমরা। তাহলে বলেন তো দুইজনের বেতনের পার্থক্য 400 টাকা, তাই না? যেহেতু বেশি পেয়েছে, তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে যে 7x মাইনাস 5x ইকুয়াল টু 400 বলাই যেতে পারে। তাহলে বলেন তো 2x ইকুয়াল টু কত হবে? 400। তাহলে x ইকুয়াল টু 400কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 200। তাহলে বলা হচ্ছে খ এর বেতন কত? তাহলে খ এর বেতন কত? এটা তো খ এর বেতন, তাহলে 5 দ্বারা 200কে গুণ করলে 5 দুগুণ 10, তার মানে 1000 টাকা, তাই না? তাহলে 5x মানে x এর মান যেহেতু 200, 5 দুগুণ 10, তার মানে 5 দ্বারা 200কে গুণ করলে 1000 হচ্ছে। তাহলে দেখেন 1000 উত্তর রয়েছে কিনা? অবশ্যই রয়েছে। এইভাবেই করতে হবে। তো আরেকটা দেখেন, এটাতে কি বলা হচ্ছে? একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত? আচ্ছা বলেন তো 380 টাকায় বিক্রয় করা হচ্ছে এবং শতকরা ক্ষতি বলেনি, কিন্তু 20 টাকা ক্ষতি বলেছে। তাহলে ক্ষতি হয়েছে 20 টাকা, তার মানে বলেন তো 400 টাকা জিনিসটার ক্রয় মূল্য ছিল কিনা? মনে করেন, আপনি চিন্তা করেন, আপনি একটা দ্রব্য 380 টাকায় বিক্রি করার ফলে আপনার 20 টাকা লস হয়েছে। তাহলে কেন 20 টাকা লস হলো? কেননা আপনার ক্রয় মূল্য তো ছিল 400 টাকা। তাহলে 400 টাকায় আপনার ক্ষতি হয়েছে 20 টাকা। তাহলে ক্ষতির শতকরা হার কত? তার মানে গুণন 100। তাহলে 2টা শূন্য কেটে দিলাম, 4 দ্বারা 20কে কাটবো, 4 5 20, তার মানে 5%। দেখেন কত সহজ অঙ্ক, মনে হচ্ছে সহজ, কিন্তু আসলে পরীক্ষার হলে যদি প্র্যাকটিস আপনি না করে যান, তাহলে এই অঙ্কগুলোই আপনার কাছে অনেক কঠিন লাগতে পারে। তো আমি স্কিপ করছি, নিচের অঙ্কগুলো আমি পরবর্তী সময়ে ফেরত আসবো, আরও যে ভিডিওগুলো তৈরি করব। আমি একটা অন্য চাকরির পরীক্ষায় চলে যাচ্ছি। এতক্ষণ কিন্তু আমি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক 7/2/2025-এ যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেটার অঙ্কগুলো করলাম। আমি র্যান্ডমলি অঙ্ক করছি, এগুলো কিন্তু আমি নিজে বেছে বেছে তুলিনি, ওকে, র্যান্ডমলি করছি। তো দেখেন ম্যাক্সিমাম অঙ্কই, মানে 11টা অঙ্কের মধ্যে 10টা অঙ্কই কিন্তু রিপিট পাওয়া গিয়েছে। এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি, আরেকটা প্রশ্নে। এবারে এই প্রশ্নটা দেখেন, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের প্রভাষক, প্রদর্শক ও জুনিয়র শিক্ষক পদে 2025-এর মানে 7/2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার গণিত প্রশ্ন। তো দেখেন প্রত্যেকটা অঙ্কই কিন্তু রিপিট অঙ্ক, হয়তো একটা বাদ দিয়ে আমি দেখলাম যে একটা বাদ দিয়ে হয়তো প্রত্যেকটা অঙ্কই এখানে রিপিট এসেছে। তো খেয়াল করে দেখেন, আমি অঙ্কগুলো হচ্ছে দেখি এখানে কয়টা এসেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি 10টা অঙ্কই এসেছে। তো দেখেন 10 নম্বর যে অঙ্কটা আছে, আমরা এটা উল্টো দিক থেকে শুরু করছি। তো 10 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে? 15 ভাগ 15 গুণন 15 ভাগ হচ্ছে 15 ভাগ 15 এর 15 ইকুয়াল টু কত? এবং এই অঙ্কটা কিন্তু হচ্ছে সম্ভবত বিসিএস পরীক্ষার অঙ্ক, এখানে রিপিট করা হয়েছে। ওকে, এই যে দেখেন প্রদর্শক ও জুনিয়র শিক্ষক বা প্রভাষক এই পদে। তো আমি অঙ্কটা আগে তুলছি। তাহলে 15 ভাগ 15 গুণন 15, আর নিচে কি? নিচে হচ্ছে 15 ভাগ 15 হচ্ছে এর 15, এটা ইকুয়াল কত? তো মনে রাখবেন, সরল অঙ্ক করার সময় কিন্তু আমরা একটা সূত্র প্রয়োগ করি, ব এর ভাগু যোবি। নিঃসন্দেহে বোঝেন ইংরেজিতে যেটাকে আমরা বলি BODMAS, আমরা মজা করে বলি বদমাশ রুল, মানে ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাড, সাবস্ট্রাকশন, মানে বন্ধনী এর গুণ ভাগ গুণ যোগ বিয়োগ, এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। প্রথমে বন্ধনী, এখানে যেহেতু নেই এটা বাদ, তারপরে এর, তাহলে এর আছে যেহেতু এর কাজটা আগে করে নিতে হবে। তাহলে 15 ভাগ 15 গুণন 15, যা আছে সব ঠিক রাখবো, ঠিক রেখে আমরা এর কাজটা করব। 15 ভাগ এর মানে গুণ, তাহলে 15 15 গুণ
করলে কত হয় 225। এইটা আগে করে নিতে হবে, তাহলে এর কাজ শেষ। এখন কার কাজ? এখন ভাগের কাজ। তো ভাগ রয়েছে উপর একটা নিচে একটা, উপর নিচ আমরা একসাথেই কাজ করতে পারি। তাহলে 15 ভাগটাকে যদি আমি গুণ করে দেই, তাহলে এই 15 নিচে মনে মনে 1 আছে, তাহলে এই 1 উপরে যাবে আর এই 15 নিচে আসবে, গুণন 15। ওকে, এবার নিচেরটাও তাই। তাহলে 15 এই ভাগটাকে যদি আমি গুণ করে দিই, তাহলে এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 উপরে যাবে আর 225 নিচে আসবে। তো নিঃসন্দেহে বুঝতে পারছেন এই হচ্ছে আমার এই লাইনটা। হ্যাঁ, আমি একটু অন্য কালার ব্যবহার করছি যাতে করে বুঝতে সুবিধা হয়। তো এই হচ্ছে আমার এই লাইনটা, এই লাইনটা আমি ক্যালকুলেশন করব। তাহলে বলেন তো দেখি 15 15 ক্রস, তাহলে 15 আর 1 গুণ করলে উপরে কত থাকে 15, তার নিচে 15 দ্বারা 225কে কাটলে 15 15 225, তাহলে নিচে কত হয় 1 ভাগ 15, যেহেতু উপরে 1 রয়েছে তাই না, তাহলে এইটা মূল ভাগটান কিন্তু, তাহলে ইকুয়াল 15, এই ভাগ চিহ্নটা গুণ হয়ে গেলে এই 15 উপরে ওঠে আর এই 1 নিচে নেমে আসে, তাহলে নিচের এক তো মূল্যহীন, 15 15 গুণ করলে 225 হয়ে যায়। তো এই যে দেখেন 225 অ্যান্সার। তাহলে অঙ্কটাকে আপনি মানে মিডিয়াম বলতে পারেন, সহজও না মানে মানে কঠিনও না, তাহলে মাঝামাঝি ধাঁচের একটা অঙ্ক, এবং এই অঙ্ক কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসতে দেখা যায়। এবার আসেন আমরা পরেরটাতে চলে যাই। তো পরের অঙ্কটা কি দেখেন, এটা তো 1000 বার রিপিট হয়েছে, মানে উত্তর সহ অনেকেরই মুখস্থ যে 4 গ্রাম হচ্ছে উত্তর, আপনারা অনেকেই জানেন। হ্যাঁ, তো আমি করে দিচ্ছি, একটু ভালো করে মনোযোগ দেন। সেটা হলো একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। গহনাটিতে কতটুকু সোনা মিশ্রিত করলে সোনা ও তামার অনুপাত 4:1 হবে? তাহলে কি বলা হচ্ছে, একটা সোনার গহনার ওজন 16 গ্রাম, গহনাটিতে কতটুকু সোনা মিশ্রিত করলে সোনা ও তামার অনুপাত 4:1 হবে। তো এইখানে আমার মনে হয় যে অঙ্কটা হচ্ছে মূল প্রশ্নে এরকম ছিল না, হয়তো একটু টাইপিং মিস্টেক হয়েছে। এখানে কিন্তু আর একটা জিনিস থাকা উচিত বলে আমি মনে করি, যে একটা অনুপাত আছে, সেখানে কতটুকু সোনা মেশালে অনুপাতটা 4:1 হবে। আমি একটু মূল প্রশ্নটাতে যাওয়ার চেষ্টা করি, যে দেখি আসলে এই প্রশ্নটা এমন ছিল কিনা। দেখেন আমি চেক করে দেখেছি, আসলেই তাই। আসলে এই যে 3:1 এটা কিন্তু সেখানে মিসিং ছিল। তো যাই হোক, অঙ্কগুলো বারবার রিপিট হয় এবং আমি অনেকবার করি বিধায় বুঝতে পারলাম যে আসলে এখানে একটা অনুপাত আসলে মিসিং রয়েছে। তো একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1, এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? তাহলে আমরা ডিটেইলস মেথডে যদি অঙ্কটা করতে চাই, একটু মনোযোগ দেন যেন আপনার লিখিত পরীক্ষায় আসলেও অঙ্কটা আপনি করতে পারেন। তাহলে মোট গহনা, বা আমরা এভাবেই লিখব যে মোট গহনা ইকুয়াল কত গ্রাম, 16 গ্রাম বা 16 গ্রাম। তাহলে কি দেওয়া আছে, সোনা অনুপাত তামা। তাহলে আমরা লিখব দেওয়া আছে, প্রথমে সোনা যেহেতু দেওয়া আছে তাই লিখব আমরা সোনা অনুপাত হচ্ছে তামা ইকুয়াল কত, 3:1। তো 3:1 আমি ইংরেজি দিয়ে লিখছি, তাহলে 3:1 এটা দেওয়া আছে আমাদের। তাহলে বলেন তো দেখি, এই মোট গহনায় 16 গ্রামের মধ্যে কতটুকু সোনা আর কতটুকু তামা আছে সেটা কিভাবে বের করব? আমরা লিখব অনুপাতের যোগফল। তাহলে 3 আর 1 যদি আমরা যোগ করি, 3 আর 1 4, তাহলে আমরা এবার সোনার পরিমাণ, তাহলে সুতরাং সোনার পরিমাণ আমরা বলতে পারি মোট গহনায় সোনার পরিমাণ কমা 16 এর নিচে 4 তার উপরে 3, যেহেতু সোনা আছে 3 আর অনুপাতের যোগফলটা নিচে, তাহলে 4 4 16, 3 4 12। নিঃসন্দেহে আপনারা ক্লাস 7-এ অনুপাত সমানুপাত চ্যাপ্টারে এই ধরনের অঙ্ক করেছেন। তাহলে এত গ্রাম এটা কি, এটা হলো সোনার পরিমাণ। এবার আসেন, সুতরাং তামার পরিমাণ কতটুকু হবে, ওই 16 এর নিচে 4 তার উপরে 1, 1 কোথাকার এই 1, 4 কোথাকার এই 4, তাহলে 4 4 16, 4 1 কত 4, তাহলে 4 গ্রাম কি পেলাম আমরা, তামা পেলাম। তাহলে আমরা কি পেয়েছি, নতুন যে অনুপাত, তাহলে বলেন তো দেখি নতুন অনুপাত কত হয়েছে আমাদের, সোনা অনুপাত তামা ইকুয়াল হচ্ছে 12:4, নতুন অনুপাত আমরা পেয়েছি এটা। কারণ কি, কারণ এটা আসলে নতুন অনুপাত নয়, তাহলে এই 3:1 কিন্তু আসলে 12:4। এই লাইনটা আমরা লিখবো না, জাস্ট আমি বোঝানোর জন্য আপনাদেরকে একটু লাইনটা লিখে দিলাম যে আসলে এই অনুপাতটা 3:1 যা 12:4 তা। এবার আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো। প্রশ্ন মতেটা এই লাইনের পরে কিন্তু আসতেছে। হ্যাঁ, তাহলে প্রশ্ন মতে কি হবে, যে এতে কি পরিমাণ সোনা মেশালে, তাহলে বলেন তো দেখি 12 গ্রাম হচ্ছে সোনা আর 4 গ্রাম হচ্ছে কি তামা, তাহলে ধরে নিলাম আমি x গ্রাম সোনা মেশালে অনুপাতটা হবে 4:1। এই যে দেখেন, এইভাবে আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করলাম। তাহলে তার পূর্বে আমরা এখানে লিখতে পারি যে ধরি x গ্রাম হচ্ছে সোনা মিশাতে হবে। ওকে, আমি একটু শর্টকাটে লিখছি, ধরি x গ্রাম সোনা মেশাতে হবে। তাহলে প্রশ্ন মতে 12 + x, 12 যেহেতু সোনা আর 4 যেহেতু তামা,
তাহলে 12 প্লাস এক্স অনুপাত 4 ইকুয়াল অনুপাত হবে 4:1। তাহলে উপরে 12 প্লাস এক্স, তার নিচে 4, অনুপাত মানেই তো ভগ্নাংশ। আমি একটু আগেই একটা প্রশ্নে বলেছি, সম্ভবত মানে ওই সহকারী পরিচালকের যে পত্র ছিল সেখানে এসেছিল। তাহলে 4/1। তাহলে বা এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে বা কি হবে 12 প্লাস এক্স ইকুয়াল 4 4 কত 16। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত, 16 থেকে 12 বাদ দিলে কত হবে 4 গ্রাম। এই যে দেখেন অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে 4 গ্রাম। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে। তো এই অঙ্কটাই আপনি যদি এমসিকিউ পরীক্ষার জন্য করতে চান তখন তো আর এই লেখালেখিগুলো করতে হবে না, তাই না? তখন আপনি তাড়াতাড়ি ক্যালকুলেশন করে ফেলবেন, আর রিটেন পরীক্ষায় পুরোটাই দিতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা কিন্তু করে ফেললাম। এর আগের অঙ্কটা দেখি কি আছে। কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? তাহলে নিশ্চয়ই আপনারা সমকোণী ত্রিভুজ চেনেন। যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি, সেটাকে আমরা বলতে পারি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে একটা কোণ 90 ডিগ্রি হলে সেটা সমকোণী। আর সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে মানে অ্যাপ্লাই করতে হয়। তো পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজের উপরে স্কোয়ার ইকুয়াল লম্বের উপরে স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি তার উপরে স্কোয়ার, আমরা এটা বলতে পারি। তো এটা হলো আমাদের সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য। তো এই উপপাদ্যটা যেটা মেনে চলবে সেটাই কিন্তু এখানকার অ্যাপ্রোপ্রিয়েট মানে অনুপাত হবে। দুঃখিত। তো দেখেন আমি কন্টিনিউ করছি, আবারও একটু মিউট করে দিয়েছিলাম। তো খেয়াল করে দেখেন যে কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। তাহলে আমরা বললাম যে এই পিথাগোরাসের উপপাদ্যটা যেটা মানে হচ্ছে অনুপাতের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটাই কিন্তু আসলে অ্যান্সার হবে আমাদের। তো আমরা যদি এটাকে একটু দেখি তাহলে 3:4:5। তো সবচেয়ে বড় যেটা থাকে বাহু সেটাই হয় কিন্তু অতিভুজ। তাহলে আমরা ধরে নিলাম এটা 5, ধরে নিলাম এটা 3, আর ধরে নিলাম এটা হচ্ছে 4। দেখি কাজ করে কিনা। তাহলে অতিভুজ এর উপরে স্কোয়ার, তার মানে 5 এর উপরে স্কোয়ার কত হবে 25 ইকুয়াল লম্ব হচ্ছে 3, 3 এর স্কোয়ার মানে 9 প্লাস ভূমি স্কোয়ার 4 এর স্কোয়ার মানে 16। খেয়াল করে দেখেন তো 16 আর 9 25, তাহলে 25 ইকুয়াল 25 মিলে গিয়েছে। তার মানে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা এটার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, বিধায় আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তবে এই অ্যান্সারটা দুই জায়গাতেই রয়েছে, হয়তো তারা ভুল করে দিয়েছে, এটা 3:4:5। তো এই জন্য আমরা এটাকেও ধরতে পারি, এটাকেও ধরতে পারি সেক্ষেত্রে। তো টাইপিং মিস্টেক হতে পারে এটা। তো দেখেন এটার ক্ষেত্রে কিন্তু জিনিসটা কাজ করবে না। কেন? কেননা 12 144 হয়, আর 6 6 36 হয়, আর 8 8 64 হয়। তাহলে 64 আর 36 তো আর 144 হয় না, তাই না? তাহলে এটা হবে না। এবার এটা আসেন 6 6 36 হয়, 5 5 25, আর 4 4 16। 25 আর 16 তো আর 36 হয় না, এই জন্য এটাও হবে না। তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে পিথাগোরাসের উপপাদ্য কিভাবে কাজ করে। এবার আসেন আমরা পরেরটাতে যাই। তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে, a স্কোয়ার মাইনাস হাফ ইকুয়াল টু 51 যদি হয় তবে a মাইনাস 1 এর মান কত হবে? তো a স্কোয়ার মাইনাস আসলে এটা হাফ কিনা আমি একটু চেক করে দেখি। আমার মনে হচ্ছে এটাতে কিছুটা টাইপিং মিস্টেক রয়েছে, তো আমি এটা স্কিপ করছি। তো আমি আরেকটা দেখি। হ্যাঁ, তো প্রথম দিক থেকে আমি একটা দেখি। আসলে মাঝামাঝি সবগুলো করে দিলে, যেমন এগুলো মুখস্থ টাইপের অঙ্ক, এগুলো আসলে বোঝার কিছু নেই। এটাও জাস্ট একটা সূত্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সূত্রটা কেমন? সূত্রটা হচ্ছে √3/4 ইন্টু a স্কোয়ার। এটা কিন্তু সূত্র ছিল যে সমবাহু ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র, হুবহু সূত্র এসেছে। আর তার নিচেটা তো দেখলেনই, এটাও তাই। হ্যাঁ, আচ্ছা, এটা দেখেন এটাও হচ্ছে একটা গুণফল, জাস্ট নর্মাল গুণ সূত্রের সাহায্যে এক্স স্কোয়ার প্লাস এত এর গুণফল কত। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এক্স স্কোয়ার প্লাস 8 এটা হবে অ্যান্সার। তো আমি এই অঙ্কটা করে দিচ্ছি না। তো দেখেন একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তো এটাও কিন্তু মানে চাকরির পরীক্ষায় আসা অঙ্ক। তো আমি এই অঙ্কটা একটু করে দিই। তাহলে বাম দিকের যে ফাঁকা জায়গাটা রয়েছে আমি সেখানে করতে চাই। তো দেখেন এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে কিন্তু একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করেছে। আচ্ছা, প্রতি হালি 25 টাকা মানে বলেন তো দেখি, 4টায় 25 টাকা, তাহলে একটার দাম কত? তাহলে 25কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4 6 24, তাহলে থাকবে 1, তার মানে 6.25 টাকা। তার মানে একটা ডিম কিনেছে সে 6 টাকা 25 পয়সায়। ওকে, এটা আমি বের করে নিলাম। তো প্রতি 2 হালি 56 টাকা, তাহলে 2 হালি 56 টাকা মানে কি? 1 হালি 28 টাকা। তাহলে 1 হালি যদি 28 টাকা হয় তাহলে একটা ডিমের দাম কত? একটা ডিমের দাম সে বিক্রি করেছে 7 টাকা, তাহলে 7.00। তাহলে এটা হলো তার একটা ডিমের ক্রয় মূল্য, এটা হলো তার একটা ডিমের বিক্রয় মূল্য। তাহলে লাভ হয়েছে কত শতকরা? তাহলে বলেন তো দেখি, 6 টাকা 25 পয়সা সে ক্রয় মূল্য, এখানে লাভ করেছে কত টাকা? 75 পয়সা লাভ করেছে।
দেখেন এই যে 7 টাকা থেকে 6 টাকা 25 পয়সা বিয়োগ করলে এটা বের হবে। তাহলে নিচে আমরা সবসময় ক্রয় মূল্য বসাই, তাহলে 6 টাকা 25 পয়সায় কিনে লাভ করেছে 75 পয়সা, তাহলে 0.75, তাহলে শতকরা লাভ গুণন 100, এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই উত্তর। তাহলে দশমিক দশমিক তুলে দিলাম, যেহেতু এখানেও 2 ঘর এখানেও 2 ঘর, তাহলে আমরা কাটাকাটি করব, তাহলে আমরা 25 দিয়ে কাটতে পারি এটাকে, তাহলে 3 25 75 থাকলো 25, 25 দ্বারা যদি আমরা কাটি 25 25 625, 25 দ্বারা 100কে কাটলে 4 25 100, তাহলে 3 আর 4 গুণ করলে 3 4 12%। দেখেন এভাবে মানে আমার যেভাবে মাথায় এসেছে আমি সেভাবেই কিন্তু আপনাদের অঙ্কটা করে দিয়েছি। তো জাস্ট এইভাবেই পরীক্ষার হলে আপনাকে চিন্তা করতে হবে, আর আপনার মাথায় যদি অন্যরকম চিন্তা আসে সেভাবেও আপনি করতে পারেন, তবে লজিকগুলো ঠিক রাখতে হবে আপনাকে। তো আমি এটা স্কিপ করে আর একটা প্রশ্নে চলে যাচ্ছি। এবারে এই প্রশ্নটা দেখেন, ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের কপিস্ট কাম বেঞ্চ সহকারী 25/4/2025 মানে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। কি কি অঙ্ক এসেছিল আমরা এক নজরে অঙ্কগুলো আপনাদেরকে দেখাচ্ছি, একটু ভালো করে আপনারা দেখার চেষ্টা করেন। এই অঙ্কগুলো এসেছিল এই পরীক্ষাতে, এবং অঙ্কগুলো কিন্তু খুবই সহজ ছিল, আসলে কঠিন অঙ্ক তেমন একটা ছিল না বললেই চলে। এখানে কিন্তু অঙ্কগুলো খুবই সহজ, এবং প্রত্যেকটা অঙ্কই মানে একটাও তারা বানিয়ে দেয়নি, প্রত্যেকটা অঙ্কই কিন্তু তারা হচ্ছে বিগত বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে রিপিট করেছে। তো আমি প্রথম থেকে আসতেছি। তো দেখেন কি বলা হচ্ছে, প্রথম অঙ্কটাতে বলা হচ্ছে স্কোয়ার রুট 80 প্লাস স্কোয়ার রুট 125 ইকুয়াল টু কত। তো দেখেন সহজ অঙ্ক কিন্তু এটা, তাহলে রুট ওভার 80 গুণন রুট ওভার 125। আপনারা করবেন কি, এইরকম ক্ষেত্রে একটা মানে হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাঙানোর চেষ্টা করবেন। তো 80কে আমি ভাঙাচ্ছি 40 দুগুণ 80, 20 দুগুণ 40, 2 10 দুগুণ 20, 2 5 দুগুণ 10, তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 5, এটা ওকে, আমরা এটা পেলাম। তাহলে বলেন তো দেখি কত হবে, 2টা 2 আছে মানে 2 জোড়া 2 আছে, তাহলে আমরা এভাবে লিখব 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 5, এভাবে লিখে ফেলবো। লিখে ফেলে গুণ চিহ্ন দিয়ে 125 মানে কত, 125 মানে হচ্ছে কিন্তু আমরা বলতে পারি 125কে যদি আমরা 5 2 7 8 8, তার মানে 5 দ্বারা যদি দিই 5 25 125, আবার 5 দ্বারা দিলে 5 5 25, তার মানে 5 গুণন কয়টা 5, 5 গুণন 5 গুণন 5, 3টা 5। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমাদের এখানে কতগুলো 2 রয়েছে বলেন তো দেখি, মানে 4টা, তাহলে 2 জোড়া, তাহলে আমরা 2টা 2কে বাইরে বের করে নিয়ে আসবো, গুণন রুট 5, গুণন 2টা 5-এর মধ্যে একটা 5কে বাইরে বের করে নিয়ে আসবো, ইন্টু রুট 5 আমরা ভিতরে রাখবো। তাহলে কত হবে, 2 দুগুণ 4, আর 5 দ্বারা গুণ করলে 4 5-এ কত 20, তাহলে 20 রুট 5 আর 5, তাহলে 2টা 5 5 5-এ কত হবে আমাদের এখানে কত হচ্ছে বলেন তো দেখি, 5 5-এ 25 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি 20 ইন্টু 25 মানে কত 5, তাহলে 5 20-এ কত হবে 100। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 100 অ্যান্সার নেই, তার মানে এখানে কিন্তু আমাদের কোথাও না কোথাও ভুল হয়েছে। নিঃসন্দেহে আমি ভুলটা বুঝতে পেরেছি। কারণ কি, কারণ হচ্ছে মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন ছিল। ওকে, আমরা কিন্তু ভুলবশত মাঝখানে গুণ চিহ্ন দিয়েছি। তো একসাথে অনেকগুলো অঙ্ক করলে এই ভুলগুলো কিন্তু হয়। তো দেখেন মাঝখানে কি হবে, প্লাস চিহ্ন হবে। তো মাঝখানে যদি আমি প্লাস চিহ্ন কল্পনা করি, আমি কিন্তু এই লাইনের পর আর এটা করতে পারবো না। কেন, কারণ 2 দুগুণ 4 রুট 5, আর মাঝখানে প্লাস চিহ্ন আছে 5 রুট 5, 5 রুট 5, তাহলে 4টা রুট 5 আর 5টা রুট 5, তাহলে 5 আর 4-এ 9টা রুট 5 হবে। এইভাবে আমাদের কিন্তু উত্তরটা করতে হবে। তো দেখেন একটু অসতর্কতার কারণে অঙ্কটা কিন্তু ভুল হয়ে যেতে পারে, এটা করা যাবে না। আমি যেহেতু টানা ভিডিওটা রেকর্ড করছি, অলরেডি 40 মিনিটের কাছাকাছি হয়েছে, এই জন্য কিন্তু মাথা কিছুটা গোলমাল শুরু করেছে, একসাথে অনেক অঙ্ক করলে এরকমটা হয়ে যায়। তো এবার আসেন 2 নম্বর যে অঙ্কটা আছে, তাহলে 1 + 6x - 7x², এটা দেয়া আছে। তাহলে আমরা অঙ্কটাকে তুলব, 1 + 6x - 7x²। তাহলে কি হবে, আমরা -7x² সামনে লিখলাম, প্লাস 6x প্লাস হচ্ছে 1, আমরা এভাবে লিখলাম। এবার আমরা কি করব বলেন তো দেখি, মিডল টার্ম করব। তাহলে মিডল টার্ম কিভাবে হবে, দেখেন সামনে মাইনাসটা থাকার কারণে কিন্তু একটু প্রবলেম হচ্ছে আমাদের জন্য বুঝতে। তো মিডল টার্ম হয় এইটা আর এটা গুণ করতে হয় প্রথমে, তাহলে -7x², এই দুটোর গুণফল। তো -7x² প্লাস 6x বানাতে হবে, কিভাবে বানাবো, -7x না প্লাস, আমাদের এখানে কিন্তু কি করতে হবে বলেন তো দেখি, মাইনাস একটা আমরা কমন নিই, তাহলে আমাদের জন্য সুবিধা। ওকে, তো আমরা মাইনাসটা কমন নিলাম, তাহলে 7x² - 6x - 1, এটা হলো। তাহলে আমি এখন এই লাইনটা থেকে ক্যালকুলেশনটা করব। তাহলে 7x² আর 6x, তাহলে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে হয় প্লাস 7x², তাহলে 7x মানে -7x + x, এটা করলেই কিন্তু আমাদের -6x হয়ে যায়। তাহলে 7x² - 7x
প্লাস এক্স মাইনাস ওয়ান। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন 7 একে 7, 7 থেকে 1 আমরা যদি বাদ দিই তাহলে -6। যেহেতু মাইনাস বড় ওই জন্য আমরা 7-এর সামনে মাইনাস আর x এর সামনে প্লাস দিয়েছি, তাহলে ইকুয়াল মাইনাস থাকলো। এখন যদি আমরা এখানে 7x কমন নেই, থাকে কত x মাইনাস 1। খেয়াল করে দেখেন, প্লাস যদি আমরা 1 কমন নেই, থাকে x মাইনাস 1। কমন নেওয়া নিশ্চয়ই বোঝেন, তাহলে মাইনাস থাকলো। তাহলে কি হবে, দুটোর মধ্যে একটা, তাহলে x মাইনাস 1 আর এই দুটো, তাহলে 7x প্লাস 1 আমরা বলতে পারি। তো আমরা এবার সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দেবো এখান থেকে। তো তুলে দিলে হবে কি, আচ্ছা আমরা তুলে দিই আগে, x মাইনাস 1 ইন্টু আমাদের হবে 7x, কত হবে 7x প্লাস 1। এখন এই মাইনাস দ্বারা এটাকে যদি আমি গুণ করি তাহলে 1টার সামনে আসে প্লাস হয়ে যাবে, আর এই এটার সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স হয়ে যাবে। আমরা কিন্তু একটু ঘুরিয়ে নিলাম, কেননা এক্স দ্বারা মাইনাসকে গুণ করলে মাইনাস এক্স সামনে দেখতে কেমন দেখা যায়, ওই জন্য আমরা গুণ করে ঘুরিয়ে দিলাম। তাহলে এটা হবে 7x প্লাস হচ্ছে কত 1। তাহলে কোথায় রয়েছে 1 মাইনাস এক্স 1 প্লাস 7x। দেখেন এটাকে যদি একটু সাজিয়ে লিখে এটা এদিকে লিখতেই পারি, তাহলে ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন হয়ে যাচ্ছে। এবার এটা মুছে দিয়ে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। তো পরের প্রশ্নটা কি বলা হচ্ছে, 5 যোগ 8 যোগ 11 যোগ 14 যোগ ... ধারাটির কোন পদ 383। তো এটা সমান্তর ধারার একটা অঙ্ক এবং কোন পদ 383, তার মানে এইভাবে 5-এর পরে 8, 8-এর পরে 11, 11-এর পরে 14, এভাবে কত কত ডিস্টেন্স বলেন তো দেখি, 5 3 8, তার মানে 3 করে বাড়ছে। 14-এর পরে 15 16 17, 17-এর পরে 18 19 20, 20-এর পরে 23, তারপরে 26, এভাবে চলতে চলতে 383 পর্যন্ত গিয়ে হচ্ছে মানে কয়টা পদ আমরা পাবো সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। তার মানে আমাদের পদ সংখ্যা বের করতে বলা হচ্ছে। কি সংখ্যা, পদ সংখ্যা ইকুয়াল টু হোয়াট। তার মানে আমরা সূত্র জানি, সূত্র কি, সূত্র হচ্ছে শেষ পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর এই n হচ্ছে এখানকার পদ সংখ্যা। তাহলে শেষ পদ কত আছে 383, বসাই দিলাম 383 ইকুয়াল a হচ্ছে প্রথম পদ 5 আছে, 5 বসাই দিলাম, প্লাস n এর মান বের করবো n মাইনাস 1, ডি হচ্ছে সাধারণ অন্তর মানে ডিফারেন্স। 8 থেকে 5 বাদ দিলে 3, 11 থেকে 8 বাদ দিলে 3, 14 থেকে 11 বাদ দিলে 3, তাহলে 3 বসাই দিলাম। তাহলে কত হচ্ছে বলেন তো দেখি এবারে, 383 ইকুয়াল 5 যোগ 3 দ্বারা n কে গুণ করলে 3n মাইনাস 3 দ্বারা 1 কে গুণ করলে 3, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 383 ইকুয়াল 2 প্লাস 3n, তাই না। এই 2 এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি 3n ইকুয়াল টু 381, কেননা 83 থেকে 2 বাদ দিলে 81, তাহলে বা প্রত্যেকটা কিন্তু বা হবে এগুলো। তাহলে n ইকুয়াল উপরে 381 তার নিচে 3, তাহলে 3 1 3, 3 27 81, সুতরাং n এর ভ্যালু হচ্ছে 127। এই যে দেখেন 127 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো দেখেন এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করব, এখানে কোনো অঙ্কই কিন্তু কঠিন নয়, ওই জন্য আমি এখানে বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি স্কিপ করবো এই প্রশ্নটা। দেখেন এই প্রশ্নটা আপনি যদি বলেন যে এটা আমি পারি না, কেমনে করব, 25-এর 25%, তাহলে আপনি দেবেন 25-এর 25%। আচ্ছা বলেন তো 25-এর 25% মানে কত, উপরে 25 তার নিচে 100, তাহলে আমি যদি কাটাকাটি করি 25 দ্বারা 4 25 100, 4 দ্বারা 25কে যদি আমি কাটি বলেন তো দেখি 6.25 হবে কিনা, অবশ্যই হবে। আমি যদি ভাগও করি দেখেন 4 দ্বারা 25কে, 4 6 24, থাকবে 1 দশমিক দিয়ে একটা 0, 4 2 8 থাকবে কত 2 দশমিকের জন্য 0, তাহলে 4 5 20, তাহলে মিলে গেল 6.25, এই যে দেখেন 6.25। ওকে, এইভাবেই কিন্তু অঙ্কগুলো করতে হয়। আর এগুলো তো মুখস্থ টাইপ, সরল কোণের পরিমাণ কত, এগুলো আসলে প্রত্যেকটাই মুখস্থ টাইপ, এটাও কিন্তু মুখস্থ টাইপ। পরপর 3টি সংখ্যার গুণফল 210 হলে তাদের যোগফল কত, প্রত্যেকটা অঙ্কই কিন্তু রিপিট। আপনি আচ্ছা এই অঙ্কটা আমি করে দিই, দেখেন পরপর 3টি সংখ্যার গুণফল। আচ্ছা পরপর বলতে কি বোঝায়, কনজিকিউটিভ বা ক্রমিক বা ধারাবাহিক। পরপর যদি হয় তাহলে একটা এক্স, পরেরটা x প্লাস 1, তারপরেরটা x প্লাস 2, এটা কিন্তু পরপর 3টি সংখ্যা। তাহলে তাদের গুণফল, গুণফল মানে কি x ইন্টু x প্লাস 1 ইন্টু x প্লাস 2, গুণ করলে কত হবে 210 হবে, দিয়ে দিলাম 210। তাদের যোগফল কত, তার মানে কি x প্লাস 1 প্লাস x প্লাস 2, এই তিনটা যোগ করলে যেটা হবে সেটার মান আমাদের কাছে জানতে চাচ্ছে। এখন অঙ্কটা যদি আমরা এইভাবে করি তাহলে কিন্তু আমাদের ফাংশনের হচ্ছে উৎপাদক কল করতে হবে, সেক্ষেত্রে আমাদের জন্য কিছুটা টাফ। তো আমরা করব কি, দেখি শর্টকাট মেথডে আমরা কিভাবে অঙ্কটা করতে পারি। তো পরপর 3টা সংখ্যার গুণফল 210, তাহলে পরপর সংখ্যাগুলো কি 1, 1-এর পর 2, তারপরে 3, তারপর 4, তারপর 5, তারপর 6, তারপর 7, তারপর 8। আচ্ছা বলেন তো পাশাপাশি কোন 3টা গুণ করলে আমাদের 210 হয়, 4 3 4 5 7, 3 4 12, 5 12 60 হয় না, তাহলে 5 6 4 5 6 4 5 20, 6 করে 120 হয় না, 5 6 7 5 5 6 30, 7 30 120, 210 এক্স্যাক্টলি, এটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট। তার মানে 5 6 এবং 7, তাহলে 5 6 30, 30কে যদি আমরা 7 দ্বারা গুণ করি 7 0 0, 3 7 21, 210 মিলে যাচ্ছে। তার মানে আমাদের এটার যোগফল কত,
5 6 11 আর সাথে 18, তাহলে 18 হচ্ছে আমাদের সমষ্টি বা যোগফল। দেখেন এভাবে করতে পারলে আপনার কিন্তু সময় বেঁচে যাবে, নচেত কিন্তু আপনি যদি ডিটেলস মেথডে করতে চান তখন কিন্তু আপনার জন্য বেশ কিছুটা সময় লেগে যাবে। এবার আসেন নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম আমরা কিভাবে বের করি বলেন তো? আমরা ভগ্নাংশগুলোকে সাজাই, উপরে 14 তার নিচে 17, উপরে 11 তার নিচে 14, উপরে 75 তার নিচে 83, উপরে 10 তার নিচে 11। আচ্ছা বলেন তো দেখি কোন ভগ্নাংশটা সবচেয়ে কাছাকাছি? এই যে দেখেন কাছাকাছি বলতে লব এবং হর দুটো কাছাকাছি, এটা কাছাকাছি, তাই এটাই রাইট। অথবা আমরা আপনাদেরকে শিখিয়েছিলাম যে এইভাবে কোনাকুনি গুণ করেও আপনারা ডিসিশন নিতে পারেন যে কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট। আমার মনে হয় যে আপনারা এই অঙ্কটা পারবেন, বিধায় আমি আপনাদেরকে করে দিলাম না। 10 নম্বর অঙ্কটা আসেন, এটাও অসংখ্যবার আমি করে দিয়েছি। যদি এই লিস্টের মধ্যে আপনারা কোনো অঙ্ক করতে না পারেন তাহলে অবশ্যই আপনারা লিখে জানাবেন। তো আমি একটু টেস্ট মোডে চলে যাচ্ছি। তো দেখেন আমি বেশ কয়েকটা অঙ্ক আপনাদেরকে করতে দিব, সেগুলো আপনারা যেন করতে পারেন ঠিকঠাক। তো দেখেন এই যে 13 নম্বর অঙ্কটা কি বলা হচ্ছে x y z তার উপর টু দি পাওয়ার 0, তার মান কত? মনে রাখবেন এর মান হচ্ছে 1। এই যে খেয়াল করে দেখেন নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? তো যে সংখ্যাকে কোনো এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সে সংখ্যাটা মৌলিক নয়। তো আপনাকে আমি এই দুটো প্রশ্ন দিলাম, 14 এবং 15 নম্বর। এই দুটো প্রশ্ন অবশ্যই আপনি করতে পারেন কিনা করে আমাকে কমেন্ট সেকশনে জানাই দিবেন যে 14 নম্বরের উত্তর এত হবে এবং 15 নম্বরের উত্তর এত হবে। ওকে, তো এবার আমি অন্য একটা প্রশ্নে চলে যাচ্ছি। তো দেখেন এবারে আমরা 16 থেকে 20 নম্বর গ্রেডের যে বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর বেশ কিছু গণিত প্রশ্ন দেখব। তো এটা হচ্ছে বন অধিদপ্তরের বন প্রহরী পদের একটা পরীক্ষার প্রশ্ন। দেখেন অঙ্কগুলো কত সহজ এসেছে এবং রিপিট অঙ্ক, কিন্তু প্রত্যেকটা রিপিট অঙ্ক। দেখেন ঐকিক নিয়মের অঙ্ক, এই যে দেখেন খুবই সহজ। এ বি এর মান কত, এরপরে গুণফল নিচের কোনটা, 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত, 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে, একটি ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল এত বর্গমিটারের ভূমি 16 মিটার হলে উচ্চতা কত। তাহলে আপনারা সূত্র প্রয়োগ করলেই তো এই ধরনের অঙ্ক হয়ে যায়, তাই না? তো আমার মনে হয় যে এই অঙ্কগুলো আপনারা পারবেন, আমার এই অঙ্কগুলো করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, তো দেখেন এই অঙ্কটাও 14 নম্বর অঙ্কটা দেখেন খুবই ইজি অঙ্ক। কিভাবে করবেন তাড়াতাড়ি দেখেন, দশমিকের পরে 2 ঘর, দশমিকের পরে 3 ঘর, দশমিকের পরে 5 ঘর। তাহলে 0 দশমিকের পরে মোট কয় ঘর? তাহলে 2 3 3 2 5, 5 আর 5 10 ঘর। তাহলে দশমিকের পরে 10 ঘর হবে। তাহলে 10 ঘর কি? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 6 7 8 9 10। তাহলে 1 1 আর 1 গুণ করলে কত হয়? 1, আর বাকি 9টা শূন্য দিয়ে আপনারা ঘরগুলো মেকআপ করে দিবেন। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন 1 2 3 4 5 6 7 8 9 10 ঘর দশমিকের পরে। এইভাবে কিন্তু তাড়াতাড়ি করতে হবে আপনাদের। এবার আসেন, যেমন ঐকিক নিয়মের একটা অঙ্ক দেখলাম। ঐকিক নিয়মের অঙ্কটা কই গেল? এই যে ঐকিক নিয়মের অঙ্কটা কি বলা হচ্ছে বলেন তো দেখি। ঐকিক নিয়মের অঙ্কটাতে 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে। একই হারে কাজ করলে 18 জন লোক কাজটি কত দিনে করতে পারবে? আপনারা হয়তো ভাবছেন অনেকেই যে আমাকে সাজাতে হবে, কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে সেটা ক্যালকুলেশন করতে হবে, দেন আমাকে উত্তর বের করতে হবে। বিষয়টা এমন নয়। আপনি মনে রাখবেন যে ঐকিক নিয়মে প্রথম লাইনে বা প্রথম কন্ডিশনে জন দিন ঘন্টা যদি থাকে সেগুলো সবসময় গুণ হবে, আর পরের কন্ডিশনে জন দিন ঘন্টা যদি থাকে সেগুলো দ্বারা ভাগ হবে। এটা সবসময়ের জন্য প্রযোজ্য। তো প্রথম কন্ডিশন কি? 12 জন 9 দিনে করতে পারে। তাহলে জন আছে দিন আছে, এই যে দেখেন দিন আর জন গুণ করে দেবেন 12 গুণ 9। আর পরে কি আছে? 18 জন আছে পরের কন্ডিশনে, তাহলে 18 দ্বারা ভাগ করে দিবেন। তাহলে 9 দুগুণ 18, 6 দুগুণ 12, এই যে 6 দিন। আপনি জানলে কিন্তু মুহূর্তের মধ্যেই করতে পারবেন। আবার আসেন, আপনি যদি মনে করেন যে না এই অঙ্কটা ধরেন রিটেন পরীক্ষা এসেছে, আমি কিভাবে করব? তো 4 নম্বর প্রশ্ন আপনারা লিখবেন যে কি বের করতে বলেছে? কত দিনে। তাহলে দিন বের করতে বলেছে, তো দিনটাকে ডান দিকে রাখতে হবে। তাহলে আমরা এভাবে লিখব যে 12 জন লোক একটি কাজ করতে পারে 9 দিনে। পুরো লাইন লিখতে হবে। তাহলে একজন লোক ওই কাজটা বেশি দিনে করতে পারবে নাকি কম দিনে করতে পারবে? মনে রাখবেন বেশি মানেই গুণ সম্পর্ক, কম মানেই ভাগ সম্পর্ক। তাহলে 12 জন লোক পারে ওই কাজটা 9 দিনে করতে, তাহলে একজন লোকের তো বেশি দিন সময় লাগবে, তাহলে ওই জন্য 9 গুণন 12 মনে রাখবেন এত দিনে। এবার আসেন যে এবার প্রথম লাইনটা মন থেকে বাদ দেবেন। লিখিত পরীক্ষা তো আর আপনি কাটবেন না, কিন্তু মনে মনে ওটাকে বাদ দেবেন। আপনার কাছে এখন লাইন হচ্ছে একজন লোক একটা কাজ করতে পারে এত দিনে। তাহলে বলেন তো দেখি 18 জন লোক ওই কাজটা কত দিনে করতে পারবে? এইবার দিন কম লাগবে নাকি বেশি লাগবে? এবার তো জন বেড়ে গিয়েছে, দিন কম লাগবে।
ওই জন্য 9 গুণন 12 উপরে, তার নিচে 18, তাহলে 9 দুগুণ 18, 6 দুগুণ 12, তাহলে উত্তর কত? 6। এই যে দেখেন 6 দিন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে দ্রুত গতিতে অঙ্কগুলো করতে হয়। তো আপনাদের শর্টকাট ডিটেলস দুটোই জানতে হবে। এই জন্য আমি বলি যে ডিটেলসও শিখতে হবে, পাশাপাশি শর্টকাটও শিখতে হবে, নচেত কিন্তু এমসিকিউ টাইপের পরীক্ষায় আপনাদের সময় অনেক বেশি লাগবে। অঙ্ক পারবেন ঠিক আছে, কিন্তু সময় বেশি লাগলে তো অন্যদের চেয়ে পিছিয়ে পড়বেন। এই জন্য আপনাদের দুটো শেখারই প্রয়োজন রয়েছে। তো আমি আরেকবার একটু মনে করাই দিই যে আমার কাছে আপনারা যদি অনলাইনে পড়তে চান, যে পেইড ব্যাচে 1020 টাকা যেটার কোর্স ফি, সেখানে রিটেন প্লাস শর্টকাট, ওকে, মানে ডিটেলস মেথড এবং শর্টকাট মেথড দুটোই আমরা আলোচনা করি। 4 মাস মেয়াদী একটা কোর্স, যার কোর্স ফি, টোটাল কোর্স ফি 1020 টাকা। এটা আপনাদেরকে অগ্রিম দিয়েই ভর্তি হতে হবে। আপনি যদি ভর্তি হতে পারেন, আমি বলতে পারি যে এটা হবে আপনার জীবনের একটা বেস্ট ডিসিশন। অঙ্ক শিখেই আপনি এখান থেকে যাবেন। এরকম ডেডিকেশন নিয়ে আসতে হবে এবং সেরকম পরিশ্রমের মন মানসিকতা নিয়ে কিন্তু এখানে আসতে হবে আমার কাছে যদি শিখতে চান। কোনো রকম হচ্ছে আপনারা যখন ক্লাস আছে ক্লাস করলেন চলে গেলেন, এরকম করলে কিন্তু হবে না। আমি খুবই যত্ন সহকারে আপনাদের শেখাই। আজকে যে শেখাচ্ছি একটার পর একটা দীর্ঘক্ষণ কথা বলছি, নিশ্চয়ই অনেকের বোরিং লাগছে, তারপরেও আপনাদের যাদের শিখতে হবে, একটা চাকরি পেতে হবে, শুধু চাকরি পাওয়ার জন্যই যে শিখবেন তেমনটা না। অঙ্ক শিখলে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনার ছেলে মেয়েদেরকে পড়াতে পারবেন, আপনি নিজেই প্রাইভেট পড়াতে পারবেন। কোনো স্কুলে বা কলেজে যদি আপনি জব করেন, সেখানেও ধরেন ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত এই ধরনের অঙ্কগুলো থাকে, সেগুলো আপনি মানে তাদেরকে করাতে পারবেন। আর অঙ্ক শিখলে আপনার মানে বেশ কিছু দিকে হচ্ছে বেনিফিট আছে। আপনার মস্তিষ্ক তীক্ষ্ণ হবে, আপনি দ্রুত ডিসিশন নিতে পারবেন নানান বিষয়ে, আপনার মেমোরি শার্প হবে, অনেক নানান কিছু সুবিধা কিন্তু রয়েছে। এবং এই জন্য অঙ্ক যারা ভালো পারে তারা দেখবেন যে লাইফে কিছু না কিছু মানে করতে পারে এবং ভালো জায়গায় যায়। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। তো দেখেন এবারে 5 নম্বর যে অঙ্কটা রয়েছে আমরা কিভাবে সলিউশন করব। এখানে তো আমরা চাইলে এ বি এর সূত্র যেটা আছে, অনুসিদ্ধান্ত যেটা আছে, a + b ভাগ 2 তারপর হোল স্কয়ার মাইনাস a - b ভাগ 2 তারপর হোল স্কয়ার, এটা অ্যাপ্লাই করেও কিন্তু অঙ্কটা করতে পারি। এটাও অনেক সহজ। কিন্তু আমি আরেকটু জিনিস আপনাদেরকে বলি, যদি কখনো দেখেন দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার বিয়োগফল পাশাপাশি আছে, তখন আপনারা করবেন কি, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা পাবেন, আর এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আরেকটা সংখ্যা পাবেন। আমি আবার বলছি, 4 আর 2 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আপনি বড় সংখ্যাটা পাবেন, আর 4 আর 2 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে, এই 2 কোথাকার, এই 2 হচ্ছে মনে মনে 2, ওকে। তো এই যোগফল আর বিয়োগফল যে দুটো দেওয়া থাকবে, সেই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে 4 2 6, 2কে 2 দিয়ে ভাগ করলে 3, আর 4 থেকে 2 বাদ দিলে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1। আচ্ছা বলেন তো একটা 3 আর একটা 1 হলো কিনা? তাহলে আমি বলতে পারি এর মান হচ্ছে 3 আর বির মান হচ্ছে 1। তাহলে এরা কি অবস্থায় আছে? a * b অবস্থায় আছে। তাহলে 3 আর 1 গুণ করলে 3 × 3ই হবে। আপনি এই জিনিসটা শিখে রাখেন, এটা কিন্তু আরো অনেক অঙ্কের ক্ষেত্রে আপনার কাজে লাগবে। তো আমি দেখলাম যে এই যে অঙ্কগুলো রয়েছে এখানে, এই অঙ্কগুলো কিন্তু খুব একটা কঠিন নয়, সহজ অঙ্কই। এই যে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? তাহলে মোট ছাত্র কতজন? 60, এটা নিচে। কতজন ফেল করছে? 42 জন। তাহলে পাশ করেছে কতজন? নিশ্চয়ই 60 থেকে 42 বাদ দিলে 18 জন পাশ করেছে। তাহলে পাশের হার বের করতে বলেছে, তাহলে 60-এ পাশ করেছে 18, শতকরা পাশ করেছে গুণন 100, 0 0 ক্রস 3 6 18, 3 আর 10 গুণ করলে 3 10 30% পাশ করেছে। এই যে দেখেন 30%। তো মনে রাখবেন, মোট সংখ্যাটা নিচে হয়, মোট সংখ্যাটা কোথায় হয়? নিচে হয়। আর যেটার হার বের করতে বলেছে সেই জিনিসটা উপরে হয়। যদি ফেলের হার বের করতে বলতো, তাহলে নিচে হতো 60, উপরে হতো 42 গুণন 100, এটা। কিন্তু যেহেতু পাশের হার বের করতে বলেছে, এই জন্য আমি উপরে 18 দিয়েছি। এটা কিন্তু বুঝতে হবে আপনাকে। পরেরটা দেখেন, পরেরটাতে কি বলা হচ্ছে, 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? দেখেন 75 টাকায় 15টা কিনেছে, তাহলে একটার ক্রয় মূল্য 5 টাকা। এটা কিন্তু টাকা ক্রয় মূল্য, একটার ক্রয় মূল্য কয় টাকা? 5 টাকা। 5 15 75, তাহলে 90 টাকা বিক্রি করেছে। তাহলে 15টা যেহেতু কিনেছিল, তাহলে 15 90কে 15 দ্বারা ভাগ হয় 15 90, তাহলে 6 টাকা বিক্রয় করেছে একটাই। তাহলে কিনেছে 5 টাকায়, বিক্রি করেছে 6 টাকায়। তাহলে বলেন তো ক্রয় মূল্য নিচে থাকবে সবসময়, কয় টাকা লাভ? 1 টাকা লাভ। লাভটা উপরে যেহেতু শতকরা লাভ, তাহলে গুণন 100। নিঃসন্দেহে বোঝা যাচ্ছে 5 20 120, তার মানে 20%, বা 20 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন শতকরা কত লাভ? শতকরা 20 টাকা লাভ। এটা হচ্ছে উত্তর। তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অঙ্ক আসলে তৈরি করে দেয় খুবই কম, প্রচুর রিপিট হয় প্রশ্ন। এবার আমরা অন্য একটা চাকরির পরীক্ষায় যাব। এবারে দেখেন আমরা নতুন একটা প্রশ্নে চলে এসেছি। প্রশ্নটা কি? এটা কোন পরীক্ষা? পিএসসি অন্যান্য নিয়োগ পরীক্ষা, মিলিটারি, ইঞ্জিনিয়ার্স সার্ভিসেস, বিভিন্ন পদ।
এই পদের পরীক্ষাগুলো কিছুটা কঠিন আসে, যেহেতু মিলিটারি হচ্ছে ইঞ্জিনিয়ার্স, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিছুটা কঠিন অঙ্ক অপেক্ষা করছে আপনাদের জন্য। তো দেখেন আমি অঙ্কগুলো দেখাচ্ছি এখানে কোন ধরনের অঙ্ক আছে। তো এই যে এই অঙ্কগুলো কিন্তু এখানে রয়েছে, আরও মানে 20টা অঙ্ক এসেছিল, তো যতটা সম্ভব আমরা করে দেওয়ার চেষ্টা করছি। তো এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কত ডিগ্রি কোণ অতিক্রম করে। তো আমি এই অঙ্ক আগে কখনো করিনি, আজকেই ফার্স্ট, তো এটা তারা হয়তো তৈরি করে দিয়েছে। তাহলে একটা ঘড়ি আমি অঙ্কন করলাম। ওকে, আমি জানি না কিভাবে সমাধান করব, তো আমি কনফিডেন্স রাখছি যে অঙ্কটা আমি পারবো। তাহলে একটি ঘড়ির ঘন্টার কাঁটা, আচ্ছা একটা ঘড়ি যদি আমি অঙ্কন করি তাহলে হচ্ছে ঘড়িটার এটা হচ্ছে 12, এটা হলো 3, এটা হলো 6, এটা হলো 9। আমি আপনাদের বোঝাচ্ছি। তাহলে এটা হলো 12, 3, 6, 9, তাই না? তো বুঝতে পারছেন, তাহলে 12-র পরে এটা 1 আর এটা হলো 2, তাহলে এটা 1 এটা 2, তাহলে 3-এর পরে এটা হচ্ছে 4 আর এটা হলো কত 5, তাহলে 4 5, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, 9-এর পরে এটা 10, তারপরে এটা হবে 11। এই যে একটা ঘড়ি, তাহলে ঘড়ি 1 ঘন্টায়, আচ্ছা আমি ধরলাম যে এখন হচ্ছে বাজে হলো কয়টা বাজে, আমি ধরে নিলাম যে এখন হলো ধরেন 1টা বাজে। তাহলে 1টা বাজলে ঘন্টার কাঁটা থাকবে এখানে আর মিনিটের কাঁটা থাকবে ঠিক এখানে। এই যে 1টা বাজে, তাহলে এই কোণটা কত ডিগ্রি আমাদের কাছে জানতে যাচ্ছে। আচ্ছা বলেন তো একটা ঘড়ি মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 টোটালটা। তাহলে এখানে কয়টা কোণ আছে? মোট 12টা কোণ আছে। তাহলে এই একটা কোণের মান জানতে চাচ্ছে। তো 360কে যদি আমি 12 দ্বারা ভাগ করি তাহলে 3 12 36, তাহলে একটা কোণের মান 30 ডিগ্রি। তার মানে প্রত্যেক ঘন্টায় 30 ডিগ্রি করে কোণ উৎপন্ন হয়। এটা যদি আমি প্র্যাকটিক্যাল না করতাম তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেন না। প্র্যাকটিক্যাল করালাম জন্যই আপনি বুঝতে পারছেন যে কেন আসলে একটা ঘড়ি হচ্ছে 1 ঘন্টায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে প্রশ্নটা বোঝেন, আবার আপনি নিজে নিজে চিন্তা করেন যে কেন জিনিসটা এরকম হয়েছে। ওকে, এবার আসেন আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। তো পরের প্রশ্নটা দেখেন, 19 নম্বর যে প্রশ্নটা কি বলা হচ্ছে, এক্স স্কোয়ার আমরা তুলছি, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 5x প্লাস হচ্ছে 6। বলা হচ্ছে এর একটা উৎপাদক x মাইনাস 2, আর একটা কত? তাহলে নিশ্চয়ই জানেন যে 2টা করে উৎপাদক থাকে, যেহেতু পাওয়ার 2 রয়েছে এখানে, তাহলে মিডল টার্ম করতে হবে 3 2 6, তাহলে 3 আর 2 দুইটা বিয়োগ করলে -5 হবে। তাহলে আমরা বলতে পারি 3x মাইনাস 2x প্লাস হচ্ছে 6। কিন্তু আমরা আর একটাও করতে পারতাম, 6 কে 6, 6 থেকে একবার দিলে 5, সেটাতে কিন্তু চিহ্ন মিলতো না। তাহলে x মাইনাস 3 একটা, মাইনাস 2 x মাইনাস 3, দেখেন মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, তাহলে ইকুয়াল x মাইনাস 3 একটা আর x মাইনাস 2 একটা। তাহলে x মাইনাস 2 তো দেওয়াই আছে, এটা বাকিটা x মাইনাস 3, এই যে দেখেন x মাইনাস 3 অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো এটা সহজ, তাই আমি তাড়াতাড়ি বুঝাই দিলাম। এবার আসেন 18 নম্বর অঙ্কে বলেছে কোনো বাগানে 1296টি আম গাছ আছে। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের উভয় দিকে প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কত? এটা তারা তৈরি করে দিয়েছে, এটা আমি আগে কখনো করিনি, কিন্তু অঙ্কটা খুবই সহজ। তো 1296 যে সংখ্যাটা আছে সেটা নিশ্চয়ই একটা বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা না হলে তো আর সমান সংখ্যক দৈর্ঘ্য প্রস্থে রাখা সম্ভব নয়। তার মানে আমরা বুঝতে পারি যে দৈর্ঘ্যেও মানে এই দিকেও যতটা আম গাছ আছে এই দিকেও ততটা আম গাছ আছে, এভাবে কিন্তু সাজানো আছে আম গাছগুলো একেবারে সমান সমানভাবে। তাহলে নিশ্চয়ই এটা একটা কি সংখ্যা? বর্গ সংখ্যা। তো 1296কে বর্গমূল করলে যা হবে সেটাই অ্যান্সার। তাহলে এক ঘর আমি করলাম, তাহলে 4 নিলে 4 4 16 বেশি হয়ে যায়, 3 নিলে 3 3 9, থাকলো কত 3। তাহলে 3-এর দ্বিগুণ কত? 6। তাহলে কেটে নামালাম এখানে 96, তাহলে এখানে যদি 5 দিই এখানেও 5, তাহলে 5 65 কম হয়ে যায়, এখানে 6 দিলে এখানেও 6, তাহলে 66কে যদি আমরা 6 দ্বারা গুণ করি, 6 6 36 6 হাতে 3, 6 6 36 37 38 39, তাহলে 396 হচ্ছে। তাহলে মিলে গেল। তাহলে 36 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তার মানে এদিকেও 36টা থাকবে, এইদিকেও আমাদের 36টা থাকবে। তাহলে আমরা প্রত্যেক সারিতে গাছের সংখ্যা 36টা এটা বলতে পারি। তো এই যে এই অঙ্কটা যে বর্গমূলের সাহায্যে করতে হবে এইটা তো আপনাকে বুঝতে হবে। এই জন্য বর্গমূল সম্পর্কে এবং দশমিকের বর্গমূল সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা কনসেপ্ট থাকতে হবে। এর জন্যই কিন্তু আপনাকে খুঁটে খুঁটে জিনিসগুলো শিখতে হবে যে কখন আমি কোনটা প্রয়োগ করব বা কোনটা অ্যাপ্লাই করব। এবার আসেন পরেরটা। অঙ্ক দেখে কিন্তু ভয় পাওয়া যাবে না, অঙ্ক কঠিন থাকতে পারে, সহজ থাকতে পারে। আমি বলেছি যে কনফিডেন্স রাখবেন, মনে মনে বলবেন যে না আমি পারবো, আমাকে পারতে হবে। তো দেখেন এই অঙ্কটা, 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। 10 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? এই অঙ্ক দেখলেই আপনারা অঙ্কটা স্কিপ করে যাওয়ার চেষ্টা করবেন যে না এই অঙ্ক আমি পারবো না। এটা কিন্তু করা যাবে না, আপনাকে চেষ্টা করতে হবে। বলেন তো দেখি, 10 বছর পূর্বে পিতা ও পুত্রের অনুপাত কত? 4:1। তাহলে আমি ধরে নিলাম যে 10 বছর পূর্বে পিতা হচ্ছে 4x আর পুত্র হচ্ছে
পুত্র হচ্ছে এক্স, যেহেতু 1x দেওয়ার সম্ভব নয়, তাহলে এটা হলো 10 বছর পূর্বের ঘটনা। খেয়াল করে দেখেন এটা। তাহলে বলেন তো বর্তমানের অবস্থাটা কি? বর্তমান হচ্ছে 4x এর সাথেও 10 যোগ অনুপাত x এর সাথেও 10 যোগ। তাহলে বর্তমানে আমি বলতে পারি বর্তমানে পিতা হচ্ছে এটা আর পুত্র হচ্ছে এটা। তাহলে খেয়াল করে দেখেন এটা কিন্তু বর্তমান সিচুয়েশন, এটা পিতা আর এটা পুত্র, একটু মাথায় রাখবেন। এবার কি বলা হচ্ছে, 10 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত 2:1। আচ্ছা, আমি একটু অন্য কালার ব্যবহার করছি। এবার আসেন 10 বছর পরের ঘটনা আরো। তাহলে এটা তো বর্তমান, তাই না? এটা তো বর্তমান। তাহলে 10 বছর পর আরো কি হবে? তাহলে আরো 10 করে যোগ, তাহলে 4x + 10 + 10, আবার x + 10 + 10। তাহলে তাদের অনুপাত কত? অনুপাত হবে 2:1। এই যে দেখেন 2:1। আমি জানি না অঙ্কটা হবে কিনা, তবে আমার মনে হচ্ছে আমি ঠিকঠাক বসিয়েছি। তাহলে বলেন তো 4x + 10 10 20, আর অনুপাত মানে তো ভগ্নাংশ, তাহলে টান দিলাম, তাহলে x + 20 হবে নিচে, তাই না? আমি একটু স্ক্রিনটা ব্লার করে দিচ্ছি। তাহলে x + 20 নিচে, তাহলে কি হলো, আমি বসালাম ইকুয়াল, উপরে 2 তার নিচে 1, তাহলে 2 দ্বারা 1 দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে 4x + 20 = 2x প্লাস হচ্ছে 20 দুগুণ কত 40। তাহলে 4x এই 2 এদিকে আসলে -2x = এইদিকে 40, এই 20 এইদিকে আসলে -20। তাহলে বলেন তো 2x = 20। তাহলে সুতরাং x এর ভ্যালু কত আসতেছে? x = আমাদের হচ্ছে কত আসবে? 10 আসতেছে। তাহলে x এর মান আমরা বের করে ফেলেছি 10 বা 10। বের করতে বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত হবে। আচ্ছা বলেন তো দেখি, পিতা ও পুত্রের বর্তমান বয়স মানে হচ্ছে এই জিনিসটা আর এই জিনিসটা আমাদের বের করতে বলেছে কিনা? অবশ্যই আমাদের এই দুটো জিনিস বের করতে বলেছে। তার মানে এটা হলো পিতার বর্তমান বয়স, এটা হলো পুত্রের বর্তমান বয়স। তাহলে x এর মান 10, তাহলে 4। তাহলে পিতা যদি আমি বের করি 4 × 10 + 10 = কত? 4 10 40, 8 10 50। পুত্র যদি আমি বের করি এটা, তাহলে 10 + 10 = কত হবে? 20। তাহলে পিতা হচ্ছে 50 আর পুত্র হচ্ছে 20। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে খ নম্বর অপশনটা রাইট। দেখেন অনেকটা সময় লাগলো অঙ্কটা করতে। তো এরকম অঙ্ক চাকরির পরীক্ষায় সচরাচর আসতে দেখা যায় না, কম আসে। কিন্তু আমি বলছি সহজ কঠিন, মানে সহজ অঙ্ক বেশি থাকে। যদি 20টা অঙ্ক আসে, সহজ থাকবে 14টা, মিডিয়াম ধাঁচের থাকবে ধরেন 4টা, 2টা থাকবে কঠিন। এভাবেই তো আসলে প্রশ্নপত্রগুলো তৈরি করা হয়। আপনাকে ভয় পেলে চলবে না, আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে যেতে হবে। তারপরে মাথা ঠান্ডা রেখে প্রশ্নগুলো দেখে সুন্দর করে উত্তর করতে হবে এবং দ্রুত গতিতে করতে হবে। যে অঙ্কগুলো কঠিন মনে হবে সেগুলো একটু পরে করবেন, যেগুলো সহজ সেগুলো খুব দ্রুত প্রথম ভাগেই আপনাকে করে ফেলতে হবে। তবে কখনোই অঙ্ক দিয়ে চাকরির পরীক্ষা আপনারা স্টার্ট করতে যাবেন না, নচেত কিন্তু প্রবলেমে পড়বেন। বাংলা, তারপরে সাধারণ জ্ঞান এবং ইংরেজি দাগানোর পর, বিজ্ঞান যদি থাকে বিজ্ঞান দাগানোর পর আপনি অঙ্কে ফেরত আসবেন। ওগুলো দ্রুত দাগিয়ে ওগুলো থেকে কিছুটা সময় বাঁচিয়ে দেন আপনি অঙ্কে দেওয়ার চেষ্টা করবেন এবং অঙ্কটা খুব দ্রুত গতিতে আপনাকে সলিউশন করতে হবে। আমি যেভাবে শেখালাম সেভাবেই আপনাকে করতে হবে। ওকে, তো আপনি হচ্ছে আরও অন্য কোনো পদ্ধতি যদি জানেন সেগুলোও অ্যাপ্লাই করতে পারেন। দেখেন এখানেও একটা অঙ্ক রয়েছে 135 হচ্ছে সেটার উত্তর। তা আমি নিশ্চিত যে অঙ্কটা আপনারা দেখেছেন এবং আগে করেছেন অনেকেই এবং পারবেন আপনারা অঙ্কটা করতে। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখছি। অনেকগুলো অঙ্ক হচ্ছে আমি আপনাদেরকে করালাম আজকে এবং বেশ কিছু আমি অঙ্ক আপনাদেরকে হোমওয়ার্ক দিব। তো আমি একটু হোমওয়ার্কগুলো দিচ্ছি, আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন এবং অঙ্কগুলো করার চেষ্টা করবেন। স্ক্রিনে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর এবং 15টা অঙ্ক রয়েছে এখানে। এই 15টা অঙ্ক এক এক করে আমি দেখাচ্ছি, ভালো করে আপনারা দেখেন এবং আচ্ছা আমি 1 নম্বর থেকে আসি, আরও ভালো করে দেখে। এটা বাংলাদেশ নৌবাহিনীর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, নার্স, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট সবগুলো পদের জন্য একটাই প্রশ্ন হয়েছিল। এই প্রশ্নগুলো আপনারা ঠিকঠাক করতে পারেন কিনা। তো এই 15টা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, আপনি একটু নিজে চেক করে নেন যে এই ধাঁচের পরীক্ষাগুলো এই অঙ্কগুলো আসলে আপনারা করতে পারবেন কিনা। তো আমি এক এক করে যাচ্ছি, আপনারা অবশ্যই অঙ্কগুলো করবেন। করার পরে যদি কোনো অঙ্ক আপনারা না বুঝেন তাহলে আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন, দেন আমি পরের ভিডিওতে সেই অঙ্কগুলো আপলোড করে দেওয়ার চেষ্টা করব। তো 7 নম্বর অঙ্কটা আপনাদের একটু প্রবলেম মনে হতে পারে, তো 7 নম্বর অঙ্কটা আমি করেই দিই। হ্যাঁ, আজকে এটা দিয়েই আমি আজকের আলোচনাটা শেষ করব, অনেকটা সময় হয়ে গিয়েছে আলোচনাটার। তো লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে 18 কিলোমিটার এবং 6 কিলোমিটার। নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? আমি একটু ভালো করে বুঝাই। দেখেন এখানে কি কি বলেছে, একটা লঞ্চ আর একটা স্রোত। তাহলে আমি লিখলাম লঞ্চ এবং এদিকে লিখলাম স্রোত। আচ্ছা বলেন তো লঞ্চকে একটা স্রোত হেল্প করে, মানে পজিটিভভাবে
মানে অনুকূলে যেতে সহায়তা করে। আর লঞ্চকে একটা স্রোত কিন্তু নেগেটিভ বা বাধা দেয়, যেটা প্রতিকূলে যায় তখন বাধা দিলে। তাহলে অবশ্যই লঞ্চের সাথে স্রোতটা যদি গতি একই দিকে প্রবাহিত হয় তাহলে আমরা অনুকূল বলতে পারি। এটাকে কি বলতে পারি? অনুকূলে বেগ। আর এটাকে আমরা বলতে পারি প্রতিকূলে বেগ। তো লঞ্চের গতিবেগ কত? 18 কিলোমিটার। তাহলে লঞ্চ হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার, তাহলে 18 কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টায়। স্রোত হচ্ছে 6 কিলোমিটার, তাহলে এটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, এটাও হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার আমরা বলতে পারি। এবার আসেন কার্যকরী গতিবেগ কি কি। কার্যকরী গতিবেগ হচ্ছে 18 আর 6 24, তার মানে 1 ঘন্টায় লঞ্চটা অনুকূলে 24 কিলোমিটার যায়, এটাকে আমরা বলি 24 কিলোমিটার পার আওয়ার। প্রতিকূলে যায় 18 থেকে 6 বাদ, যেহেতু স্রোত বাধা প্রদান করছে, তাহলে 12 কিলোমিটার পার আওয়ার। এই জিনিসটা আপনি মনে মনে শুরুতে বের করে ফেলবেন। এবার আসেন নদীপথে 48 কিলোমিটার রাস্তা অতিক্রম করে পুনরায় ফেরত আসতে হবে। তাহলে বলেন তো দেখি, যাওয়ার সময় কত কিলোমিটার? যাওয়ার সময় 48 কিলোমিটার, ফেরত আসার সময় আবার 48 কিলোমিটার। ওকে, তাহলে 48 টোটাল কত কিলোমিটার রাস্তা? 96 কিলোমিটার রাস্তা। তো ধরেন যাওয়ার সময় 48 কিলোমিটার রাস্তা অনুকূলে গিয়েছে, ফেরত আসার সময় 48 কিলোমিটার রাস্তা হচ্ছে প্রতিকূলে ফেরত এসেছে। তো বলেন তো যাওয়ার সময় 24 কিলোমিটার বেগে মাত্র 2 ঘন্টা সময় লাগবে, 24 দুগুণ 48। ফেরত আসার সময় অনেক বেশি সময় লাগবে, দেখেন এইদিকে যখন ফেরত আসতেছে, তাহলে 12, তাহলে 4 12 48, তাহলে 4 ঘন্টা সময় লাগতেছে, তাহলে 4 আর 2 মোট 6 ঘন্টা সময় লাগলো। এই হচ্ছে 6 ঘন্টা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো আমি যদি অ্যান্সারটা দাগাই, দেখেন এক্স্যাক্টলি 6 আওয়ার্স হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো দেখেন এটা আমি বুঝিয়ে দিয়েছি যে কিভাবে করতে হবে, এর আগে এটা করবেন, তারপরে 9 10 11 12 13 14 15 নম্বর পর্যন্ত করার চেষ্টা করবেন। যদি কোথাও না পারেন আমাকে প্রশ্ন করবেন। আপনারা মূলত কানেক্ট থাকতে হবে আমার সাথে, এই জন্য আমি বলি আপনাদের যদি প্রয়োজন হয় আপনাদের তবেই কেবল সাবস্ক্রাইব করবেন, আদারওয়াইজ সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। ওকে, আপনি যদি মনে করেন যে এই চ্যানেল থেকে আপনি হচ্ছে কিছুটা উপকার পাবেন, আপনার লাভ হবে, দেন আপনি সাবস্ক্রাইব করবেন। আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে না আমার কোনো লাভ হচ্ছে না, তাহলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা এতক্ষণ মনোযোগ সহকারে যারা দেখেছেন তাদেরকে আজকে এ পর্যন্তই রাখছি। দেখা হবে পরের ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।